এখন কবিতা আসে, এসে বসে কবির পালকে, হাওয়ার ঝাপটে ওড়ে উড়ু উড়ু মেয়েদের ঝোঁকে। কবি যদি ডানা ঝাড়ে শুকনো পাতার মতো লেখা ঝরে যাবে, তাই ভয়ে কবির এ জড়ো হয়ে থাকা। এইভাবে থেকে থেকে ওরা প্রায় ভুলে গেছে কবি, তাই আজ তার ঘরে সারি সারি পাখিদের ছবি। সে পাখিরা মাছরাঙা, নীল মেঘে ডোবে ঘুম জলে, মেয়েদের মনে মনে ডুব দেয় কবিতার ছলে। সাঁতরে পেরিয়ে যায় স্বামী আর গার্হস্থ্য সুখ, অচেতনে ভেসে ওঠে ভালোবাসা কবিতার মুখ। এতদিন যারা সব নিজের নিজের ভেবে গেছে, কবি এসে ঘরদোর মায়াঘোর উদম করেছে। মনের দরজা খুলে শরীরের ঠোঁট ছুঁয়ে দিয়ে, দিগন্ত হয়ে কবি দেবে ঠিক তোমাকে জাগিয়ে। নমস্কার। আলোক পৃথিবী পত্রিকা ও প্রকাশনা প্রযোজিত যাপন চিত্রকথা অনুষ্ঠানের ফেসবুক লাইভ অনুষ্ঠানের আজকে ২৪তম পর্ব। যার কবিতা দিয়ে এই অনুষ্ঠান শুরু করলাম, যে কবিতাটি দিয়ে শুরু করলাম তার নাম মায়া ঘোর। যার কবিতা তার নাম শ্রী শুভঙ্কর চট্টোপাধ্যায়, যিনি তার কবিতার মায়া ঘোরে আমাদের আচ্ছন্ন রেখেছেন আজ দীর্ঘদিন। তিনি ৯০ দশকের বিশিষ্ট কবি, সঙ্গীত শিল্পী এবং রোদরং পত্রিকা ও প্রকাশনার কর্ণধার সম্পাদক। তার সঙ্গে আজকে আমাদের কথা হবে। আমি সোহম চক্রবর্তী, আজকের অনুষ্ঠানের সূত্রধর, কথা সমন্বয়ক। আমি আমার কাজ ওই শুধু সুতোটুকু ধরিয়ে দেওয়াই, তারপরে সেলাইটা শুভঙ্কর দাই করবে। যখন যখন ওস্তাদদের গলা শুকিয়ে যায় তখন যেমন পেছনে কয়েকজন তান ধরেন, সেই রকম আমি দু একটি কথা এগিয়ে দেব। আজ আড্ডা হবে। আজকে ডেকে নিচ্ছি এই লাইভে কবি শ্রী শুভঙ্কর চট্টোপাধ্যায়। মিউট আছে। নমস্কার, আশা করি আমাকে শোনা যাচ্ছে। আমি শুভঙ্কর চট্টোপাধ্যায়। শুভ সন্ধ্যা। ধন্যবাদ সোহম, আমার অনুজ স্নেহের কবি বন্ধু। আজ আলো পৃথিবী প্রকাশনা পক্ষ থেকে আয়োজিত যে যাপন চিত্রকথার লাইভ আড্ডা, তাতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আলো পৃথিবীকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমি অত্যন্ত খুশি, ভালো লাগছে এরকম একটা অনাড়ম্বর ঘরোয়া একটা কবিতা নিয়ে আড্ডাতে থাকতে পেরে। সোহমের সঙ্গে সোহম নিতান্তই কিছুটা বিনয়ের সঙ্গে নিজেকে খুব সামান্য একটি ভূমিকায় দেখালো। আসলে মূল ভূমিকাটি তারই, কেননা কথা সংযোজন যিনি করেন, যে সুতো দিয়ে মালাটি গাঁথা হয় সকলেই জানে সুতোটি সরিয়ে নিলে মালার ফুলগুলি বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে পড়ে। তো সুতরাং মালার ফুলগুলিকে গেঁথে মালার আকার দেওয়ার কাজটি যার, তাকে কোনোভাবেই ছোট করা যায় না, তার গুরুত্ব অপরিসীম। যাই হোক, আমি জানি না সেই কাজটি শুধু প্রশ্নবাণে আমায় বিদ্ধ করতে চলেছে। আমি প্রস্তুত নই একেবারেই। কি প্রশ্নবাণে আমায় বিদ্ধ করতে চলেছে আমি জানি না। আমি পেশায় শিক্ষকতার সঙ্গে যুক্ত প্রায় ১৯ বছরের বেশি সময়। যারা জানেন তারা জানেন, বন্ধুরা যারা দেখছেন কেউ কেউ এসেছেন কিনা আমি জানি না। আর যারা জানেন না আমি বলি, আমি ইংরেজি ভাষার এবং সাহিত্যে নিয়ে আমার পড়াশোনা, এবং ইংরেজির বিষয়ের শিক্ষকতা করি একটি সরকার ঘোষিত স্কুলে, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ১৯ বছরেরও বেশি সময়। আজকে এখন তো যেটা হয়, অভ্যাস একটা বড় ব্যাপার। গত বেশ কিছু মাস ধরে এই অতিমারির কারণে তো বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উপস্থিতি বন্ধ, তো যে কারণে আমাদেরও শিক্ষাদানের কাজটি
সেইভাবে সরাসরি শিক্ষাদানের কাজটি বন্ধ রয়েছে আপাতভাবে। একদম। কিন্তু আজকে ছিল রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপ সংক্রান্ত কাজ, যে কারণে সন্ধে 6:30টায় বাড়ি ফিরলাম। প্রস্তুতি একেবারেই নেই, আমি জানি না কোন ধরনের কামানের গোলা আসতে চলেছে আমার দিকে। যাই হোক, বন্ধুরা নিজ গুণে মার্জনা করবেন যারা দেখছেন, কারণ আমি ভীষণ অপ্রতিভ অনুভব করছি নিজেকে। না শোভন না, বলো। তেমন কিছুই নয়। আর এই সুতো ধরিয়ে দেওয়ার কাজটা আমি যে একা করছি তা নয়। বন্ধুরা যারা দেখছেন তাদের প্রত্যেককে অনুরোধ, আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাস্য বা কোনো কিছু বলার কথা যদি থাকে তাহলে আপনারা কমেন্টে জানাবেন। তা শুভঙ্কর দা, তোমাকে প্রথম যেটা জিজ্ঞাসা করি সেটা হচ্ছে, এই যে 7 মাস আহ, একটা অভূতপূর্ব পরিস্থিতি, যেটা আগে কখনো হয়নি, আহ, সেই সময় প্রথম প্রশ্ন হচ্ছে সেই সময় কেমন আছো? আর দ্বিতীয়টা হচ্ছে, এই যে অদ্ভুত একটা সময়, এই সময়টা কি আহ, একজন সৃষ্টিশীল মানুষের, সৃজন মানুষকে কিছু অন্যভাবে ধরা দিচ্ছে, বা আগে যেটা এতকাল এত যুগ ধরে হয়নি, কিছু কি আলাদাভাবে সৃজনের ক্ষেত্রে সেটা কাজ করছে এই সময়টা, এই দ্রোহকাল যদি বলি, এই দ্রোহকালটা? তোমার প্রশ্নটি খুবই প্রাসঙ্গিক। প্রশ্নটির দুটি অংশ আমি দেখতে পাচ্ছি। প্রথমত হুম। হচ্ছে এই অতিমারির যে উম, অবস্থা এই বিশ্বজুড়ে, তার হুম। যে ঢেউ, তার যে হুম। ঢেউ তার যে বিক্ষেপ আমাদের গায়ে এসে লাগছে, আমরা কেউই হ্যাঁ। তার থেকে তো আলাদা নই। তো সেই একদম। আমরা যেহেতু সামাজিক মানুষ, সামাজিক জীব, আমাদের সকলেই তার সঙ্গে কোথাও না কোথাও সম্পৃক্ত এবং তার প্রভাবে প্রভাবান্বিত। সেই জায়গায় হুম। দাঁড়িয়ে অবশ্যই এই গত মার্চ মাসের শেষ দিক থেকে সরাসরি ভাবে যদি বলি, তাহলে একটা বড় হুম। সময় আমরা প্রায় অন্তরীণ অবস্থায় রয়েছি, প্রায় গৃহবন্দী অবস্থায় রয়েছি। যদিও ধাপে ধাপে এগুলোর কিছু শিথিল হয়েছে আমাদের লকডাউন ইত্যাদি পরিস্থিতি, কিন্তু তারপরেও মানুষে মানুষে যে মেলামেশা, হুম, যে হাতের ওপর, কবি বলেছিলেন না, হাতের উপর হাত রাখা খুব সহজ নয়। হাতের উপর হাত রাখা এখন একেবারেই সহজ নয়। হাতের উপর হাত রাখা এখন একেবারেই সহজ নয়। কেননা হাতের উপর হাত রাখতে চাইলে আহ সমাজ এবং সংস্কারক এবং স্বাস্থ্য সচেতন মানুষেরা রেগে করে তেড়ে আসবে। তো হাতের উপর হাত হ্যাঁ। রাখার চেয়ে মনের উপর মন রাখা এখন বেশি জরুরি বলে আমার মনে হয়। কেননা আমরা মানসিক ভাবে খুব বিপর্যস্ত। কেননা মানুষ তো মূলত সমাজবদ্ধ হুম। জীব, এবং আমরা ফিজিক্যাল ডিস্টেন্সিং ব্যাপারটাকে এইভাবে কখনো এর আগে এক্সপেরিয়েন্স করি। এর আগে আমাদের অভিজ্ঞতার স্তরে এই যে ব্যক্তিগত দূরত্ব, সামাজিক দূরত্ব, এই ব্যাপারটা এইভাবে তো আমরা অনুভব করিনি। আমাদের কবি সভাগুলো হতো একটা প্রাণ খোলা আড্ডা, আমাদের একটা কোথাও ঘরোয়া, কোথাও একটি বড় পরিসরে অনুষ্ঠান, কোথাও সাহিত্য বাসর, কোথাও সম্বর্ধনা পুরস্কার জ্ঞাপনের অনুষ্ঠান, সেগুলোতেই আমরা অভ্যস্ত ছিলাম এতদিন। তারপরে এই যে পরিপ্রেক্ষিত গুলো বদলে যাওয়ার ফলে সবই যে আন্তর্জাল নির্ভর হয়ে উঠলো, এই হুম। আন্তর্জাল নির্ভর জীবনের, তাই তো সোহম? শোনা একদম যাচ্ছে তো? একটা নতুন প্ল্যাটফর্ম। হ্যাঁ, হ্যাঁ, একটা এই নতুন আন্তর্জাল প্ল্যাটফর্ম তৈরি নির্ভর, হলো। হ্যাঁ, এই আন্তর্জাল নির্ভর জীবন যাপন, যে যাপন চিত্র কথা তো আমাদের এই অনুষ্ঠানের ট্যাগলাইন। তো এই যাপন হুম। চিত্র যেভাবে আমাদের বদলালো, যেটাকে ইংরেজিতে আমরা বলি সিনারিও, হুম, এই সিনারিও যে কি সাংঘাতিক! এই একদম একদম। মানে আনলক ওয়ান আনলক টু করতে করতে নিউ নর্মাল, হ্যাঁ, আমরা নর্মাল জানতাম, নিউ নর্মাল যে আরো অসাধারণ নর্মাল, মানে সেটা কি আদৌ নর্মাল? হ্যাঁ, আমার তো হ্যাঁ। মনে হয় না। মানে এই সেই মানে যে জায়গা থেকে উঠে আসছে কথাটা, এবার আমি দ্বিতীয় ভাগটায় যাই, যে কাব্য চেতনার ক্ষেত্রে, সৃজনের ক্ষেত্রে এই এর হুম। প্রভাব কতখানি, এটা আদৌ মানে whether it is beneficial for creative ventures or it it has become a hindrance, এটাই বলতে চেয়েছে বোধহয় হুম। সঞ্চালক শোভন। হুম। তো হুম। হুম। আমার হুম। যেটা মনে হয়েছে দুটো দিক আছে, আমি খুব শখ ভাবে বলবো।
আমি বলতে পারতাম যে এই ঘটনায় কিংবা আমরা আরেকটা এত মানসিকভাবে আঙ্গিক, সেটা হচ্ছে যে এই এই পরিস্থিতিটা কি সম্পূর্ণ নতুন কোনো ধরনের সৃজনের প্রেক্ষিত খুলে দিল, বা এই আর কি, মানে একদম হয় একদম মানে ফেভারে গেছে, নাকি আটকে একদম দিয়েছে, নাকি একদম একদম তৃতীয় কিছু একটা করেছে? একদম এবার এবার আমার এখানে একটা কথা উঠে আসছে, খুব মানে একদম একাডেমিক একটা, মানে একাডেমিশিয়া থেকে উঠে আসছে একদম মূল লিটারেরি একটা বিষয়, যে সাহিত্য নির্মাণের সৃজনের তো দুটি দিক রয়েছে। একটা হচ্ছে আর্ট ফর আর্টস সেক, আর আর্ট একদম ফর সোশ্যাল কনসার্ন। তো সমাজ নিশ্চিত। সচেতন সৃজন, এবং একটি হচ্ছে শিল্পের জন্যই শিল্পের নির্মাণ। এই দুটি দিকের জায়গা থেকে আজকের যে এই অতিমারি, এই লকডাউন, তার আগে কিছুদিন আগে আমাদের আমফান বিধ্বস্ত এই সময়, হ্যাঁ, এই হুম, সমস্ত গুলো মিলে মানুষ যত, মানে ওই যে সেই কবির ভাষায়, শক্তি চট্টোপাধ্যায়ের ভাষায়, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। হুম। তো তো মানুষ বড় কাঁদছে, সেই জায়গায় এসে দাঁড়িয়ে রোম পূর্বে আর নীরো বেহালা বাজাবেন, এটা তো আমি অন্তত উম, ঠিক আমার ভাবনা, আমার সৃজন ভাবনা ঠিক এরকম নয়। সেই জায়গায় দাঁড়িয়ে লকডাউন চলাকালীন আমরা যেভাবে দেখেছি অতিমারি আমাদের জীবনকে যেভাবে বিপর্যস্ত করেছে, মূলত আমাদের চেয়েও বেশি, খুব সৎ ভাবে বলতে গেলে আমাদের চেয়েও বেশি হ্যাভ নটসদের জীবন। হ্যাঁ, একদম মানে হ্যাভস এন্ড হ্যাভ নটস বলে একটা কথা তো আছে আমাদের মানে সমাজতত্ত্বে। তো এই যে হ্যাভ নটসদের জীবন, তাদের, যাদের দিন আনি দিন খাই, হ্যাঁ, ওয়ান হু আর ক্লোজ টু লাইফ এন্ড ক্লোজ টু ডেথ। হুম। তো যারা জীবন এবং মৃত্যু দুটিরই খুব কাছাকাছি বাস করেন, সেই মানুষগুলির অত্যন্ত অনির্দিষ্ট, হুম, অত্যন্ত অনিশ্চিত জীবন যাপনকে আরো বেশি অনিশ্চিত এবং আরো বেশি বিপদ সংকুল করে তুলেছে যে অতিমারির পরিবেশ। একদম কাউকে কাউকে তার জীবন জীবিকা থেকে বিচ্যুত করে ফেলেছে, তার পরিবার বিধ্বস্ত হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় কবিতায় তার প্রতিফলন উঠে আসা খুবই স্বাভাবিক, এবং আমার ক্ষেত্রেও একাধিকবার কবিতায় সেই প্রতিফলন উঠে এসেছে। আমি অন্তরে বিভিন্ন সময় ক্ষতবিক্ষত হয়েছি, কেননা কবি তো শুধুমাত্র, কবি তো বড় কথা, অনেক বড় কথা, আমরা তো কবিতা লেখার চেষ্টা করি অক্ষর কর্মী। তো শুধুমাত্র তো আমরা যে নিজেদের কথা ভাবি বা নিজেদের জায়গাতে বসেই লিখি এমনটা তো নয়, আমরা তো এমপ্যাথাইজ করি। এমপ্যাথাইজ তো করি আমরা, একদম সমানুভূতি বলে যে নিশ্চিত। শব্দটি আছে, সেই সমানুভূতি আমাদের হৃদয়ে থাকে বলেই না আমরা এই আবেগ নিয়ে লেখার চেষ্টা করি, গান গাওয়ার চেষ্টা করি। সেই জায়গা থেকে অবশ্যই সৃজনের মধ্যে এই বিষয়ের প্রভাব এবং ছায়া তো পড়েইছে। নিশ্চিতভাবে। আহ, তা আজকের অনুষ্ঠান যখন যাপন চিত্রকথা, মানে একজন কবির যাপন, আহ, তোমার যাপনের সঙ্গে যেহেতু গান খুব ওতপ্রোতভাবে যুক্ত, তাই আমরা প্রথমেই কি একটা গান শুনে নিতে পারি তোমার গলায়? আমি আমি বলি, আমি খুব খুব সৎভাবে বলি, একটু বিনয় করছি না, আমি জীবনে কখনো গান শিখিনি। কি করে আমাকে সঙ্গীত শিল্পী লিখেছেন, তাদের বদান্যতা এবং তাদের মহত্ব, এই মহত্ব আমার জন্য খুবই চাপের একটু, কেননা আমি সঙ্গীত শিল্পী নই, গান ভালোবেসে গাই। হুম। গান ভালোবেসে হ্যাঁ, গান, যেমন সেটাই একটি গান আছে, সেটাই হ্যাঁ, তো ভালোবেসে গান গাই। একদম। ওই হুম, সেই প্রাণে গান নাই মিছে তাই রবি ঠাকুর মূর্তি গড়া বলে সুমনের যে অসাধারণ হ্যাঁ, লাইনটি রয়েছে। তো প্রাণের ভিতর হুম, গান অবশ্যই রয়েছে, কারণ আমি একটি সাংগীতিক আবহে বড় হয়েছি, আমার পরিবারের সঙ্গে গানের একটি সম্পৃক্তি রয়েছে খুব গভীর। কিন্তু আমি নিজে, একদম। আমাকে ছোট হুম, থেকে গান শেখানো হয়নি। আমি নিজে বড় হয়ে যখন আমাকে বিভিন্ন জন গান শেখার কথা প্রাতিষ্ঠানিকভাবে বলেছেন, আমি সে সাহস করিনি, আর নতুন করে ধৈর্যও হয়নি। কিন্তু আমি গান গাই, এবং ভুল হোক ঠিক হোক মনের আনন্দে গাই। তো রবি ঠাকুরের অবশ্যই। গান গাইতে তো রবি ঠাকুরের গান গাইতে তো রবি ঠাকুর আমাদের জন্য এমন একটি বৃক্ষের ছায়া, যে ছায়ায় দাঁড়িয়ে একদম নিশ্চিন্তে যে কোনো কিছুই করা যায়। তো রবি একদম ঠাকুরের একটি যেমন গান গাওয়ার চেষ্টা। সুনেত্রা ঘটকের একটা লেখায় পড়েছিলাম, উনি বলছেন হ্যাঁ, রবীন্দ্রনাথের গান তো তানের নয় প্রাণের। সেই একদম প্রাণের একদম গান যদি শুনি। সুনেত্রা
সুমিত্রাদির হুম, সঙ্গে আমাদের বহরমপুর শহরের যোগাযোগ খুব নিবিড়, কেননা হুম, ওনাদের হুম, ওদের বাড়ি তো এখানে ছিল, পরমব্রতর মা হ্যাঁ, সম্ভবত, হ্যাঁ। হ্যাঁ, তো যাই হোক, তো আমারও কিছু স্মৃতি আছে, কারণ আমার বাবা লেখালেখি শুরু করেন মনীষ ঘটকের বর্তিকা পত্রিকা থেকে, আচ্ছা, যেটি আচ্ছা, বহরমপুর শহরের তথা পশ্চিমবঙ্গের লিটল ম্যাগাজিনের মানচিত্রে একটি অসাধারণ জায়গা নিয়ে আছে আজও। হ্যাঁ, অবশ্যই, তো হ্যাঁ, সে আমার মানে বাবার সময় থেকেই আহ, মানে পারিবারিক ভাবেই আমাদের লেখালেখি বা এই পড়াশোনার সঙ্গে যোগাযোগ। কিন্তু আমি নিতান্তই সাধারণভাবে একটু লেখার চেষ্টা করি। আমি যাই হোক, হ্যাঁ, সঞ্চালকের একটা অনুরোধেই গান, একটি গান গাওয়ার চেষ্টা করছি। সামনে পুজো চলে আসে, মানে হ্যাঁ, আসছেই, প্রায় এসেই গেল। তো একটি রবি ঠাকুরের গান, যে গানটিতে পুজোর শরতের অনুষঙ্গ আছে, আমাদের এই যে শারদোৎসব তার অনুষঙ্গ আছে। আমি সেই গানটি একটু গাওয়ার চেষ্টা করছি, ভুল ত্রুটি সকলে মার্জনা করবেন নিজ করে। আমার রাত পোহালো শারদ প্রাতে, আমার রাত পোহালো বাঁশি বাঁশি তোমায় দিয়ে যাব কাহার হাতে, আমার রাত পোহালো শারদ প্রাতে, আমার রাত পোহালো যে কথা রয়ে প্রাণের ভিতর অগোচরে, গানে গানে নিয়েছিলেম চুরি করে অগোচরে, যে কথা রয়ে প্রাণের ভেতর অগোচরে, গানে গানে নিয়েছিলেন চুরি করে অগোচরে, সময় যে তার হলো গত, নিশি শেষের তারার মতো হলো গত, শেষ করে দাও শিউলি ফুলে মরণ সাথে, আমার রাত পোহালো শারদ প্রাতে, আমার রাত পোহালো বাঁশি বাঁশি তোমায় দিয়ে যাব কাহার হাতে, আমার রাত পোহালো। এটুকুই, আরেকটি অন্তরের গায়ে। অসাধারণ! কি অমোঘ উচ্চারণ! এই শরতের মধ্যে, এই শরতের একটা বিপুল গ্র্যান্ডারের মধ্যেও যে কি মেদুর একটা বিষণ্ণতা আছে, মানে রবীন্দ্রনাথ ছাড়া হয়তো এভাবে ধরা অসম্ভব। এক্ষুনি বলছিলে, আর তোমার সাথে আমার ব্যক্তিগত কথোপকথনেও উঠে এসেছিল যে তোমার যে পারিবারিক প্রেক্ষিতের কথা তুমি যেটা একটু শুরু করলে, যে সেই পারিবারিক প্রেক্ষিত ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে তুমি কিভাবে লিখতে এলে, বা লেখাটা শুরু হলো কি করে, কোন তাড়না থেকে, কিংবা কোন আহ, পরিপ্রেক্ষিত সেখানে কাজ করলো, সেটা পরিবার হতে পারে, সেটা তোমার অন্তর্নিহিত যে তাড়না সেটা হতে পারে, সেটা যদি একটু বলো তোমার জার্নিটা। আহ বিষয়টা একটু, মানে প্রশ্নটা ছোট, কিন্তু এর উত্তরটা একটু হয়তো বড় পরিসরে হয়ে যেতে পারে। কেননা হ্যাঁ, আদিত্য আমি দেখতে পাচ্ছি, আমার খুব স্নেহের ভাই আদিত্য হ্যাঁ, আমরা সিংহ। প্রকাশনা
আলোচনায় হ্যাঁ, সে আসবো। একটি প্রশ্ন হ্যাঁ, করেছে, সেটা অনেকক্ষণ ধরে ভাসছে, একটু প্রশ্নটি নিয়ে নাও সৌরভ। হ্যাঁ, হ্যাঁ, প্রকাশনার ক্ষেত্রে অবশ্যই, একটি প্রশ্ন, অবশ্যই। হ্যাঁ এই একটি অতিমারির প্রশ্ন সময়ে করেছে। প্রকাশনায় কি সমস্যা? হুম, হ্যাঁ, আমি প্রশ্নটা একটু একটু কথাটা বলে নিই, অতিমারির কেননা সময় প্রকাশনায় অবশ্যই, হ্যাঁ, অবশ্যই, নিশ্চিত। আমি এটা বলে তারপর তোমার প্রশ্নের দিকে যাচ্ছি, তোমার প্রসঙ্গের দিকে। ঠিক আছে। হুম, হুম, আদিত্য সিংহ আমাদের যেহেতু অক্ষর বিন্যাস যেখান থেকে আমাদের আমার হ্যাঁ করোনা প্রকাশনার ক্ষেত্রে কতটা সমস্যা করলো, এর ফল কি সুদূর প্রসারী, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা যারা পত্রিকা এবং প্রকাশনার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে এই প্রশ্নটি অত্যন্ত মানে প্রাসঙ্গিক। আহ আমরা কি হুম। আমরা ফিরে কি প্রিন্ট পাবো ম্যাগাজিন ফিরে পাবো? হ্যাঁ, আমরা কি ফিরে পাবো হুম, প্রিন্ট ম্যাগাজিন? সবটাই বলছে, ওখানে গৌতম দা বলছেন এই প্রশ্নটা। সবটাই আমি একটু আলোচনার জায়গায় যাই। প্রথমত হচ্ছে করোনা পরিস্থিতি যেটা করেছে সেটা হচ্ছে আমাদের আহ, সব ব্যবসায় যেরকম মানে এসেনশিয়াল কমোডিটিস বাদে আমাদের যে কোনো ধরনের যাপনের সামান্যতম আহ, বাহুল্য বা বিলাস বা যে কোনো ধরনের ভালো লাগার চর্চা, সেগুলোকে অনেকাংশে ক্ষতিগ্রস্ত করছে। আমাদের কবিতা সাহিত্য চর্চা এই অংশের সঙ্গে যুক্ত রয়েছে যে মুদ্রণ, মুদ্রণের দিকটি, সেইটার ক্ষতিটা কিভাবে হয়েছে বলি। মূলত করোনার আগেই আমফানের যে পরিস্থিতি হয়েছিল, করোনার এই সময়ের একদম মানে শুরুর দিকে আমফানের কারণে আমরা অনেকেই জানি যে বিপুল পরিমাণ কলেজ স্ট্রিটে বইপত্রের বিপুল। একটা ক্ষতি হয়েছে, বিপুল ক্ষতি হয়েছে। হুম, সেই দৃশ্য চোখে দেখা যায় না। আমরা যারা সামান্য হলেও প্রকাশনার সঙ্গে যুক্ত, পত্রিকার সঙ্গে যুক্ত, তারা কম বেশি প্রত্যেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। যারা ছোট বইয়ের দোকানদার, যারা মানে খুব বড় বাজেটের না হলেও মাঝারি এবং ছোট প্রকাশক, এবং যারা পত্রিকা সম্পাদনা করেন, পত্রিকা বের করেন, লিটল ম্যাগাজিন বের করেন, বই প্রকাশ করেন, তারা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত সাংঘাতিক ভাবে। কেননা এই যে বই কেনা, বই কেনা বিষয়টা আমাদের কাছে তখন প্রাসঙ্গিক হবে যখন একটি মানুষ তার বেসিক ওয়েলবিং টুকু সুরক্ষিত রাখতে পারে। বেসিক ওয়েলবিং মানে মূল জীবনের যে জীবন এবং যাপনের যে মূল শর্তাবলী, সেই জায়গাগুলো যেখানে বিঘ্নিত, মানুষ কালকে কি খেতে পাবে, বাড়িতে রান্না হবে কিনা, হাঁড়ি চড়বে কিনা, এই অবস্থা দাঁড়িয়ে থাকলে ওই ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি, একদম কথাটা সেই জায়গাতে মানে বের রিয়ালিটি বলতে যা বোঝাই আমরা, হ্যাঁ, নির্মম বাস্তবতা, সেই জায়গায় দাঁড়িয়ে প্রকাশনার বড় একটা অংশ, যেমন আমরা বরাবর ভেবে এসেছি, আমি, শুভদীপ বা আমাদের মতো আরো অনেকে আছে, যে প্রিন্ট ম্যাগাজিন, প্রিন্ট বুকস এর কোনো বিকল্প হতে পারে না, মুদ্রিত পুস্তক, মুদ্রিত পত্রিকার কোনো বিকল্প হতে পারে না। এটা আমাদের ভাবনা, আমাদের দর্শন, আমাদের চিন্তা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে একটা বই যদি 100 টাকাতেও কিনতে হয়, একটি মানুষ যদি সে সেই জায়গায় দাঁড়িয়ে থাকে যে তার কাছে ওই 100 টাকাটা 2 দিন বাজার করার ক্ষেত্রে অত্যন্ত জরুরি হয়ে পড়বে, বেঁচে থাকার উপকরণ হিসেবে জরুরি হয়ে পড়বে, তাহলে সে নিশ্চয়ই বই না কিনে বাজার করাটার কথা আগে ভাববে। সেই জায়গায় নিশ্চয়ই। দাঁড়িয়ে অবশ্যই আমাদের লেজার বা যাপনের মানে সুস্থ যাপনের পরে যে আমাদের বিলাস বলি, যদিও বিলাসিতা কোথাও পড়াশোনাটা নয়, তারপরেও সুস্থ যাপনের মূল চাহিদাগুলোর পরে এসে দাঁড়ায় সাহিত্য পত্রিকা বা বই কেনার জায়গাটা। সেই জায়গায় দাঁড়িয়ে মুদ্রিত বই এর ভবিষ্যৎ বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, অনিশ্চিত হয়ে পড়েছে। সেই জায়গায় আমরা আবার যদি এই করোনা বিধ্বস্ত জায়গা থেকে, অতিমারি থেকে আবার একদম মানে পূর্বের দিন যাপনে ফিরে না আসি, যদি মানুষের কর্মের জায়গাগুলো, মানুষের জীবিকা যাপনের জায়গাগুলো
যদি অর্থকরী জায়গাগুলো সুরক্ষিত হওয়ার জায়গায় আমরা নিয়ে না আসতে পারি, মানে সোশ্যালাইজেশনের মেইন ফ্রেমটাতে যদি আমরা রিস্টোর করতে না পারি, তাহলে সত্যি করেই আমাদের প্রকাশনা এবং মানে মুদ্রণ এই অংশটির মানে আর্থিক নিরাপত্তার দিকটি খুবই আমি চিন্তার এবং অনিশ্চয়তার বলে মনে করছি। এই প্রসঙ্গে আমি একটা ছোট প্রশ্ন যোগ করি, সেটা হচ্ছে এখন এই যে যেমন ধরা যাক আমাদের কবিতার আড্ডার যে বিকল্প হয়ে উঠছে, অন্তত কিছুটা বিকল্প হয়ে উঠছে এ ধরনের অনলাইন প্ল্যাটফর্ম, তেমনি আমরা দেখেছি বিভিন্ন প্রকাশনা বিভিন্ন রকম ভাবে ইবুক কিংবা অনলাইন পিডিএফ পত্রিকা আলোক পৃথিবীও সম্প্রতি হরষে বিষাদে নামে একটি পুজো সংখ্যা খুব সুন্দর প্রকাশ করেছে। তাহলে এই যে একটা অল্টারনেটিভ প্ল্যাটফর্ম, অল্টারনেটিভ একটা ভাবনা, এটা কি এটা এবং প্রিন্টেড বুক যে এতদিন আমাদের যেটা ছিল এর মধ্যে একটা কি আর একটা বিকল্প, নাকি মানে পুরোপুরি কি বিকল্প হতে পারে, নাকি দুটোই চলবে ভবিষ্যতে এরকম মনে হয়? হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই নিয়ে আমাদের একাধিক প্যানেল ডিসকাশনও হয়েছে, এই অতিমারির সময় নয়, তার আগে যখন আমরা খুব সুস্থির জীবনে ছিলাম সেই সময় আমাদের অনেক আলোচনা এ নিয়ে হয়েছে যে প্রিন্ট বুক কি প্রকাশনার ভবিষ্যৎ। আমরা বারংবার বলেছি মুদ্রিত বই, মুদ্রিত পত্রিকার বিকল্প হয় না, কেননা নতুন বইয়ের গন্ধ, নতুন বইয়ের যে হাতে নেওয়ার অনুভূতি এবং বই, একটি বই ফিজিক্যালি পাওয়া সেটা, আর ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে, গ্যাজেটের মাধ্যমে বই পড়তে পাওয়া, দুটো কখনো মানে একটা কখনো আরেকটার সম্পূর্ণ বিকল্প হয়ে উঠতে পারে না। কিন্তু আমি বলবো এটা একটি ভিন্নতর মাধ্যম হয়ে উঠতে পারে, বর্তমান পরিপ্রেক্ষিতে একটি ভিন্নতর মাধ্যম হয়ে উঠতে পারে। এবং আমি বলবো বড় প্রকাশনাদের কথা বলার ধৃষ্টতা আমি করছি না, কারণ বড় প্রকাশনারা তাদের বাণিজ্যটি এত অসাধারণ ভাবে বোঝেন, আমি কিছু মনে করবেন না, বড় প্রকাশনারা তাদের বাণিজ্যটি এত অসাধারণ ভাবে বোঝেন, তারা যথেষ্ট পারদর্শী পেশাদারী সেই বাণিজ্যিক দিকগুলো বুঝে নিতে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা মানে there must be some way out so that they could মানে gain their profit। কিন্তু আমাদের মতো যারা স্বল্প পরিসরের মানে সম্ভাবনাময় নতুন প্রকাশনা, ছোট প্রকাশনা, নতুন ম্যাগাজিন প্রকাশনা, তাদের জন্য এটা একটা ভিন্নতর প্রকাশ মাধ্যম হয়ে উঠতে পারে, বিকল্প না হলেও আপাত মানে এই পরিপ্রেক্ষিতে একটি ভিন্নতর প্রকাশ মাধ্যম হয়ে উঠতে পারে। যেহেতু আজকে যদি আমি দেখি যে আমি বইগুলো স্টোরকে দিচ্ছি আর স্টোর আইদার রিফিউজ করছে বা স্টোরে কেউ গিয়ে কিনছে না বই, অনলাইন স্টোর গুলোতে বই যেগুলো প্রিন্ট বই বিক্রি হয় ক্যাশ অন ডেলিভারি, প্রি বুকিং বা মানে বই মানে বিক্রি হয় যেভাবে অনলাইনে বুক করে, সেগুলোতে ডেলিভারি চার্জেস গুলো যদি বেড়ে যায় করোনার কারণে, ট্রান্সপোর্টেশন চার্জেস, তাহলে বইয়ের দাম বেশি পড়বে। একটি 100 পাতার বইয়ের দাম যদি 250 টাকা পড়ে যায়, বা একটি 60 পাতার 64 পাতার বইয়ের দাম যদি 120 টাকা পড়ে যায়, তাহলে কিছু ক্রেতার মানে আমার মনে হয় কিছু জায়গা থেকে বাণিজ্যের ক্ষতি হবে ছোট প্রকাশনার ক্ষেত্রে। সেই জায়গায় ইবুক বা পিডিএফ বুক, যদি এই পিডিএফ এর ব্যাপারটি আমরা মানে প্রযুক্তিগত দিক থেকে খুব গুছিয়ে আমরা করতে পারি, প্রযুক্তি জায়গা থেকে খুব নিরাপদ এবং একটি সুরক্ষিত মাধ্যমে, মানে এই পোর্টাল গেটওয়ে এই জায়গাগুলো আমরা আরো বেশি আপডেট করে নিয়ে করতে পারি, যে শেয়ার করে দেওয়া। এর আগে যে পিডিএফ বিতর্কে আমরা নিজেরাও মতামত রেখেছিলাম যে ভালো বইয়ের পিডিএফ বেরিয়ে যাচ্ছে, তাহলে প্রকাশনার বইয়ের ক্ষতি হচ্ছে প্রিন্ট বুকসের, আমি তাতেও নিজস্ব মতামত রেখেছিলাম। তো আজকের তারিখে দাঁড়িয়ে সিন্স দেয়ার ইজ নো other way to মানে accept switching over for the time being to this scenario, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে যদি অনলাইন বুকস বা ই বুক বা পিডিএফ বুকসে এই মানে আপৎকালীন পরিস্থিতিতেও একটি প্রকাশনাগুলোকে বাঁচিয়ে রাখার একটি প্ল্যাটফর্ম হিসেবে এগুলো ব্যবহার করতে পারে, কিছু আয়ের উৎস তো রাখতে হবে, নইলে প্রকাশনাগুলো পত্রিকাগুলো কোন জায়গা থেকে দাঁড়িয়ে সেগুলো বের করতে পারবে। একটা তো খরচ আছে, কম্পোজের খরচ আছে,
দেখুন একটা কথা বলি, এই যে ডিটিপি যারা করেন নিরলস পরিশ্রম করে, এই যে প্রশ্নটি রাখলো আমার ভাই আদিত্য সিংহ, আমি জানি সে রাত 1টা 2টো অব্দি ডিটিপির কাজ করে চাকরি করার পরে। সে শুধুমাত্র যে আয়ের জন্য করে তা নয়, একটা অত্যন্ত আন্তরিক আবেগ থেকে, ভালোবাসা থেকে, ছোট পত্রিকার প্রতি, ছোট প্রকাশনার প্রতি প্রবল আবেগ থেকে আমি দেখেছি তাকে 100 জ্বর গায়ে নিয়ে সে আমার একটি বই বেরোনোর ব্যস্ততাতে আমার কাজ তুলে দিয়েছে। আমি এই জিনিসগুলোর অনুভূতির কাছে কোনো কিছুই আমি মানে এগুলো অমূল্য আমার কাছে। সেই জায়গায় আমার মনে হয় যে ইবুক পিডিএফ বুকের এই রিজার্ভেশন গুলো যদি আমরা আরেকটু টেকনিক্যালি আপডেট করতে পারি, তাহলে যদি শেয়ার না হয়ে যায়, যদি এটা হাটে বাজারে ছড়িয়ে না পড়ে, তাহলে এর থেকে মানে প্রিন্ট বুকের চেয়ে কম দামি হলেও মানুষ তো বইগুলো পড়তে পারবে। আজকাল সবাই গ্যাজেট ফ্রিকি হয়ে গেছে, বাধ্য করেছে করোনা আমাদেরকে গ্যাজেট নির্ভর হয়ে উঠতে। যে মানুষটি মোবাইল হয়তো মোবাইলে ধার দিয়েও যেত না, মোবাইল বলতে বুঝতো হয়তো সামান্য কিছু খবর দেখা বা গুগল সার্চ করা, সেই মানুষটিও আজকে লাইভ বা এই গুগল মিটিং বা এই এই জুম প্ল্যাটফর্ম, ভিডিও মিটিং ইত্যাদির সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়ছে কাজের প্রয়োজনে। ওয়ার্ক ফ্রম হোম করতে হচ্ছে লোকটা অফিস। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিশ্চয়ই আমাদের কাছে মানে ইফ ইট কামস অ্যাজ আ বেটার অল্টারনেটিভ, উই মাস্ট অ্যাকসেপ্ট ইট, আমি এইভাবেই বলবো। একদম। প্রকাশনার অনেকটা কথাতেই ঢুকে গেছি, সেজন্য আগের প্রশ্নটির সাথে আমি আরেকটু জুড়ে দিচ্ছি যে তোমার যদি একটু পারিবারিক প্রেক্ষিত থেকে তোমার নিজের লেখালেখি এবং তোমার রোদ রঙের যে ইতিহাস সেইটা যদি একটুখানি আমাদের বলো। হ্যাঁ হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তো, এবং আমাদের জন্য, আমাদের মতো পত্রিকা করা, প্রকাশনা, ছোট প্রকাশনা চালানো মানুষজনের কাছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। সেই জন্য ওটাতে একটু আবেগের দিক থেকে একটু বেশি ইয়ে হয়েছিলাম, মুগ্ধ হয়েছিলাম। আমি ফিরে আসছি তোমার যে আলোচনার বিষয়, সেটা হচ্ছে মূলত আমার পরিবার কোনোদিনই কোনো ব্যবসা বাণিজ্য ইত্যাদির সঙ্গে যুক্ত ছিল না। আমার পরিবার হচ্ছে সম্পূর্ণ একাডেমিক্স এর পরিবার। আমার বাবা 1964 সালের ইংরেজি সাহিত্যের MA ডক্টরেট করতে করতে পারিবারিক দারিদ্র্যের কারণে ছেড়ে এসে মানে হাই স্কুলে শিক্ষকতা করেন ইংরেজি ভাষায় 33 বছর ধরে। এবং বাবা কিন্তু লিটল ম্যাগাজিনে লিখতেন। বাবা যদিও কবিতা লিখতেন না, মূলত গদ্য লিখতেন, কিন্তু লিটল ম্যাগাজিনের সঙ্গে বাবা সম্পৃক্ত ছিলেন। হ্যালো, আমার সাউন্ডটা কি ইকো হচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি পরিষ্কার। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি পরিষ্কার। হ্যাঁ, যেটা বলছিলাম, তো বাবা বর্তিকা মনীষ ঘটকের কাগজ তখন বহরমপুরে খুব গুরুত্বপূর্ণ কাগজ হিসেবে মুর্শিদাবাদ জেলার বিবেচিত হতো। তখন মনীষ ঘটক এখানে নিজে ছিলেন এবং সেই সময়ের সাহিত্যের চালচিত্রে দুর্দণ্ড প্রতাপ ব্যক্তিত্ব বলে পরিগণিত ছিলেন। অসাধারণ একটি দীর্ঘকায় মানুষ এবং অসাধারণ দরাজ মনের মানুষ ছিলেন তিনি। যেমন আজ আমরা তরুণদেরকে দিয়ে লেখাই, উৎসাহ দিয়ে লেখাতে চাই ছোট পত্রিকাগুলি, সেই রকম ভাবেই আমার বাবা মনীষ ঘটকের উৎসাহে, তার স্নেহের তিনি অনুজ প্রতিম ভাবেই দেখতেন এবং সেই জায়গা থেকে লিখেছেন। এবং কুমারেশ ঘোষের কিশলয় এবং সজনীকান্ত দাসের মানে শনিবারের চিঠি ইত্যাদি এই যে পত্রিকাগুলি, সেগুলোতেও বাবা লিখতেন নিয়মিত। এবং এর বাইরেও বাবা ফিল্ম সোসাইটি, যেটা বহরমপুরে যেটা ফিল্ম সোসাইটি, সেটার প্রতিষ্ঠা হয় ঋত্বিক ঘটকের হাত দিয়ে। তো আমার সৌভাগ্য, আমার ভাবতে গর্ব হয় যে আমার বাবা একটি ছোট্ট ঘরে ঋত্বিক ঘটকের মতো মানুষের সঙ্গে মিটিং করেছেন অ্যাজ এ ফাউন্ডার মেম্বার, মানে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বহরমপুর ফিল্ম সোসাইটি, এখন আজকে যেটি ঋত্বিক সদন নামে পরিচিত, মানে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে বহরমপুর ফিল্ম সোসাইটির নাম হচ্ছে ঋত্বিক সদন। বাবা তার ফাউন্ডারদের একজন ছিলেন এবং সেই একদম মানে 4 ফুট দূরত্ব থেকে মিটিং করেছেন একসঙ্গে একটি ছোট ঘরে বসে। এটা গেল বাবার দিক, বাবা লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন। আর মা থিয়েটার করতেন, গ্রুপ থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন। মা অজিতেশ বন্দ্যোপাধ্যায় এতে যে ওয়ার্কশপে কাজ মানে সুযোগ ছিল, মানে সৌভাগ্য হয়েছে তার ওয়ার্কশপ করা, তার স্নেহ ছায়ায়। এবং কাজী সাহেবের
উপস্থিতিতে মঞ্চে নাটক পরিবেশন করেছেন চুরুলিয়ায় প্রমীলা দেবীর সমাধিতে। এই প্রেক্ষাপটে এই পরিবেশে বড় হয়েছে, আর গানটা একটু অন্য জায়গা, সেটা আরো সাংঘাতিক। আমার তো বলতে মানে খুবই দ্বিধা হয়, কেননা আমার গান প্রায় জিইউএন গান। হ্যাঁ, তো সেই জায়গায় তো এরকম বেতাল বেসুরো মানুষজন বলতে একটু মানে সাহস করে নিয়েই বলছি। সতীনাথ মুখোপাধ্যায় ছিলেন বাংলা গানের একটি যুগ, তিনি প্রবাদ প্রতিম নিশ্চিত ব্যক্তিত্ব। নিশ্চিত। তো তিনি আমার ঠাকুমার কাজিন, মানে ঠাকুমার আচ্ছা। বাবারা দুই ভাই, সত্যনাথ হুম। মুখোপাধ্যায় এক ভাইয়ের ছেলে, আর আমার ঠাকুমা আর এক ভাই। তো সেই জায়গা থেকে গানটার চর্চা পরিবারে ছিল। আমার ঠাকুরদা উম, উম, ঈশ্বর প্রফুল্ল চট্টোপাধ্যায়, তিনি টপ্পা লিখতেন, নিধিরাম গুপ্তের আচ্ছা যে আচ্ছা। টপ্পা গানের যে ঘরানা, তিনি টপ্পা লিখতেন। শুধু তাই নয়, আমার বাবার ছোটবেলাটা তখন বহরমপুর শহর জ্ঞান গোসাইদের, মানে সে তখন তো সাংঘাতিক, বহরমপুর শহর গিরিজা শঙ্কর হুম। চক্রবর্তী, সে সাংঘাতিক গানের মানে আবহ ওখানে, মানে শাস্ত্রীয় সঙ্গীতের মানে একটা শ্রেষ্ঠ পীঠস্থান বলা হতো বহরমপুর শহরকে। তো আমার বাবার ছোটবেলাগুলো কেটেছে রাতের পর রাত গানের জলসায়, যেটাকে কালোয়াতি গানের জলসা বলা হতো, ধ্রুপদ, ধামার, খেয়াল, ঠুমরি ইত্যাদি। তো হুম। আজও আমার পরিবারে গান বাজনার, এবং আমি ছোট থেকেই মানে গান, আমার পিসি, আমার বাবারা এক ভাই এক বোন, আমার পিসি বরাবর সঙ্গীত শিল্পী ছিলেন, নজরুল গীতির খুব নামী শিল্পী ছিলেন, কলকাতা হুম। আকাশবাণীর নিয়মিত শিল্পী ছিলেন তিনি। এবং হ্যাঁ, গুরুপ্রসাদ দা লিখছেন, ভালো লাগছে। আচ্ছা, ধন্যবাদ গুরুপ্রসাদ দা। যেটা বলছিলাম, আমার পিসি আঙুরবালা দেবীর অত্যন্ত সুযোগ্যা ছাত্রী, সাগরউদ্দিন খাঁ, জ্ঞান প্রকাশ ঘোষের কাছে বহু বছর তালিম নিয়েছেন, অনল চট্টোপাধ্যায়, বিমান মুখোপাধ্যায়ের কাছে। আমার পিসির একটি গানের স্কুল ছিল বালিগঞ্জে, আমার সেখানেই একটা বড় হয়ে ওঠার একটা বড় সময় কেটেছে আমার পিসির সান্নিধ্যে, তার বাড়িতে। সুতরাং মানে কানে ওই সুর তো, মানে আসলে গান তো গলার চেয়ে বেশি কবিতা বা গান ছন্দ, তো কান মানে আসলে সেই বলেন না বড় শিল্পীরা যে তানসেন হওয়ার আগে হওয়ার আগে কানসেন হও। কানসেন। হ্যাঁ। হ্যাঁ, তো কানসেন কান বলে দেয়, কানে সুর। এবং আমি মনে করি কবিতার যে ছন্দ, তার যে সুর, তার যে দোলা, তার যে হুম। রিদম, এবং গানের যে ছন্দ, সুর বোধহয় একটাই। আমার মনে হয় মূলত সুর একটাই। তো সেই হুম। জায়গা থেকে আমায় কেউ ছন্দ লিখতে শেখায়নি। আমি ছন্দ কোনো ব্যাকরণ শিখে ছন্দ লিখিনি, এবং আমার মনে হয় ছন্দ লেখার চেষ্টা করা যায় না, ছন্দ হুম। নিজেই লেখায়, এটা আমি বিশ্বাস করি। এবং সেই জায়গা থেকে আমি যখন ক্লাস 9-10 পড়ি, এটা হবে বোধহয় 90-91 সালের কথা, যখন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি 91-এ, সেই সময় 91-92 সেই সময় থেকেই একটু সন্তর্পণে লুকিয়ে লুকিয়ে কবিতা আসছে। খুব যেন লাজুক ভাবে কবিতাকে লুকিয়ে রাখছি, কবিতা লিখি বলতে যেন সাহস হচ্ছে না। সেইখান থেকে কবিতা নিজেই ধরা দিচ্ছিল, মানে লাইনগুলো ভেসে আসছিল সেই কবির ভাষায়। দ্য ফার্স্ট ফিউ লাইন কামস ফ্রম হেভেন, সুনীল দা বলেছেন, সুনীল গঙ্গোপাধ্যায় বলেছেন, দ্য ফার্স্ট টু লাইনস কাম ফ্রম হেভেন। তো ওই মানে পোয়েট ক্রিয়েটস ইন এ ফাইন ফ্রেন্সি বলে না, তো হুম। কথা হচ্ছে আমরা তো কবি নই, আমরা কবিতা লেখার চেষ্টা করি, কিন্তু কোথাও এই সাবলাইম ডিভাইন একটা ইন্সপিরেশন তো আসে, সেই জায়গা থেকে বোধের স্তরে কোথাও একটা স্পার্ক আসে, মনে হয় দুটি লাইন ভেসে এলো হাওয়ায়, তো সেইভাবেই কবিতা এসেছে। এর কবিতা, গান কি গান কারোর এসেছিল। পড়া কবিতা, কারোর পড়া কবিতা বা কোনো কবি বিশেষভাবে প্রভাবিত করেছিলেন? না, কারোর এটা লেখা? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাকে বহুবার শুনতে হয়েছে এই প্রশ্ন, নতুন কিছু নয়। আমি যখন ছোটবেলায়, আমি একটু মানে ডেপো ছেলে ছিলাম, মানে পাকা ছেলে, মানে কিরকম ব্যাপারটা হচ্ছে, আমাদের পাকামিগুলোর মধ্যে তো ইউটিউব, ফেসবুক, টুইটার এসব ছিল না। আমাদের পাকামিগুলো ছিল পড়ার বইয়ের ফাঁকে চাঁদ মামা, শুকতারা, কিশোর বিজ্ঞানী এসব লুকিয়ে রাখা, আনন্দ মেলা লুকিয়ে রাখা, এবং মানে যেই কেউ দেখছে না তখন ওগুলো পড়া। তো আমাদের ওই সবগুলো চাচা চৌধুরী, চাঁদ মামা, কিশোর জ্ঞান বিজ্ঞান ইত্যাদি হুম। বইপত্র, আমাদের যেমন আমার মনে আছে দীনেশচন্দ্র চট্টোপাধ্যায়,
সে তো অসাধারণ শিশু সাহিত্যিক, শিশু কিশোর সাহিত্যিক। তার ওই হ্যাঁ নাম তার ভাবা, কালের জয়রাং তবাজে, হ্যাঁ, দুরন্ত ঈগল, এইসব পড়ে বড় হয়েছি। ঝিলে জঙ্গলে পড়ে এইসব, চাঁদের পাহাড়, এইসবের মানে ছোটবেলায় বাড়িতে যেহেতু প্রচুর বইপত্র ছিল, আর আমি মানে এমন একটা পারিবারিক পরিস্থিতিতে বড় হয়েছি যে আমার দেখার তেমন কেউ ছিল না, সুতরাং বই এবং গানই ছিল সঙ্গী হিসেবে। তো এই করতে করতে যেটা হয়েছে, আমি কবিতায় প্রভাব পড়েছে কিনা জানি না, কারণ আমি যখন প্রথম দিকে কবিতা লেখা শুরু করি তখন কিন্তু খুব বেশি ছন্দে কবিতা আসতো না। আচ্ছা। হ্যালো, হ্যালো, হ্যাঁ আমার শোনা কথা কি যাচ্ছে। আটকে গেছিল মাঝে? না না, আমি একটু কি শুনতে হ্যাং পেয়েছি, হয়ে গেছে? আমি শুনতে পেয়েছি। আচ্ছা, আচ্ছা। হুম, তো প্রথম দিকে ছন্দে খুব একটা মানে উম, লেখা সেভাবে আসতো না, যেভাবে ধরা দিত সেভাবেই লিখতাম। কিন্তু আমি বরাবর সত্যেন্দ্রনাথ দত্ত, কুমুদরঞ্জন মল্লিক, জ্যোতিরিন্দ্রনাথ মৈত্র, জসীমউদ্দিন, এই এইসব কবিদের কবিতা আমায় অসম্ভব টানতো। হ্যাঁ, আম, আমি প্রচন্ড অত্যন্ত ভালোবাসতাম। আর রবি ঠাকুরের ছোটদের জন্য লেখা যেসব, তার বাইরে আমি, আমার ওই বললাম যে দেবমিটা অন্য জায়গায়, আমি যখন ক্লাস 7-এ পড়ি তার মধ্যে আমার ইলিয়াড, ওডিসি, বাইবেল, আচ্ছা। আম, রামায়ণ, মহাভারত সমস্ত, এমনকি ওই মানে রাজশেখর বসু, হ্যাঁ, আম, ইয়ে, আমাদের পরশুরাম, আহ, মানে গড্ডালিকা থেকে শুরু করে আমাদের ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের কঙ্কাবতী, ডমরুচরিত, আচ্ছা। হ্যাঁ, সমস্ত পড়া মানে একদম আই ওয়াজ আ ভোরেসাস রিডার। তো সেই জায়গা হুম। থেকে কিসের প্রভাব কিভাবে ঢুকেছে আমি জানি না। সবের তবে একটা পরবর্তীতে সংমিশ্রণ আমি, হয়। হ্যাঁ, যেহেতু বাবা ছিলেন ইংরেজি সাহিত্যের, বাবার হুম। কাছে ইংরেজি গ্রামার শিখেছি শুয়ে ঘুমোতে যাওয়ার সময়, শুয়ে শুয়ে গল্প করতে করতে, ঘুম আসার আগেও। কখনো ব্যাকরণ, আচ্ছা ইংলিশ গ্রামার বই আমি পড়ি। তো আচ্ছা। সেই জায়গায় বাবার কাছে শেলি, কেটস, বায়রন, ওয়ার্ডসওয়ার্থ, কলরিজ বাবার কাছে গল্পের আকারে শুনতাম। মানে যখন আমি একটু ইংরেজি সাহিত্য পড়িনি, তখন কনফেশন অফ অ্যান ওপিয়াম ইটার বা কুবলা খান বাবার কাছে শুনেছি। তো সেই সবের আচ্ছা সব মিলিয়ে পাঁচমিশালি কিছু প্রভাব পড়ে থাকলে আমি জানি না, আমি কোনো প্রত্যক্ষ প্রভাব দেখতে পাই না। আচ্ছা। দর্শকদের জন্য ছোট্ট একটি কথা, আলোক পৃথিবীর যে পুজো সংখ্যা, পিডিএফ সংখ্যা হরষে বিষাদে, অত্যন্ত সুন্দর একটি কাজ। সেটি আপনারা সংগ্রহ করবেন প্রত্যেকে, 50 টাকা বিনিময় মূল্য, এবং এই অর্থটি দুস্থ মানুষদের ত্রাণের কাজে যাবে। এবং টাকা পাঠিয়ে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা দেখছেন তা সেখানে একটি যে কোনো পেমেন্ট কনফার্মেশন আপনারা পাঠিয়ে দিলেই সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে পত্রিকাটি। অবশ্যই সংগ্রহ করবেন। হ্যাঁ, এই যে তুমি বলছিলে ছন্দের কথাটা, তোমার কবিতায় ছন্দের একটা খুব গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। তা এই যে আঙ্গিকটা বা এই যে ফর্মটা তুমি বেছে নিলে, এইটা কি তুমি নিজেই বলছিলে যে ছন্দটা আহ, সেভাবে নির্মাণ করে যে লেখা যায় তা নয়, স্বতঃস্ফূর্ত ভাবে, কিন্তু এই আঙ্গিক বেছে নেওয়াটা কি তোমার সচেতন, নাকি হচ্ছে ওটা আপনা আপনি এসেছে? মানে তুমি কি এই না, পথটা সচেতন ভাবে বেছে নিয়েছো? না, একেবারেই না। মানে আমি, হুম আহ, আমি বোধহয় আমার ভাবনার স্রোতগুলো বা ভাবনার যে অন্তর্লীন প্রবাহ বা হুম। অবচেতনে যে ভাবনার ওয়েভ, ঢেউ, সেগুলো বোধহয় ছন্দেই আসে। মানে যারা জানেন তারা, মানে যারা রোদরং পত্রিকাকে জানেন, মানে আমি যে পত্রিকাটি সম্পাদনা করি গত হ্যাঁ। 17 বছর ধরে, সেই হুম। পত্রিকাকে যারা জানেন তারা মানে হয়তো অনেকেই খেয়াল করে থাকবেন, আমি যে সম্পাদকীয় গুলো লিখি সেগুলোকেও ছন্দে ভেঙে ফেলা যায়। মানে ব্যাপারটা হচ্ছে আমি লিখতে, মানে আমি চেষ্টা করে ছন্দ লিখি না, ছন্দ আমাকে লেখায়, এবং আমায় সচেতন ভাবে ছন্দ ছাড়া লিখতে হয়। মানে ছন্দ আচ্ছা ছাড়া লিখতে আচ্ছা হলেই বরং আমায় সচেতন হয়ে ছন্দ ছাড়া লিখতে হয়। কেননা আচ্ছা। ছন্দর বাইরে আমি, আমি মনে করি পৃথিবীর সমস্ত ছন্দহীন জিনিসেরও একটা ছন্দ আছে, নিশ্চিত। তাল কেটে যাওয়ারও একটা তাল আছে। খেলা ভাঙারও একটা আমি মনে খেলা। করি, আমি মনে করি এই যে তাল কেটে যাওয়া, তারও একটা তাল থাকে। একদম এই একদম। একটি ছেলে,
একটি বেকার যুবক যখন মানে চাঁদি ফাটা রোদ্দুরে চাকরির চেষ্টায় ঘুরে বেড়াচ্ছে, তার যেমন একটা ছন্দ আছে, তেমনি হেঁটে বেড়ানোর সময় তার চটির স্ট্র্যাপ ছিঁড়ে গেলে সে তার অসহায়তার সঙ্গে আর একমাত্র অসহায়তা জুড়ে যায় যখন সেই বেকার যুবক চটি ছাড়ায় রাস্তায়। তো সেই তপন তপনের গান, তো তিনি এই গানটি আমার কিশোর বেলার গানের লাইন মনে পড়ে গেল। তো সেইটারও একটা ছন্দ আছে, খুব বেসুরো তাল কাটা বিষয়েরও বোধহয় একটা ছন্দ আছে। সুতরাং ছন্দের বাইরে জীবনের বোধহয় কিচ্ছু নেই। সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের আপাত ছন্দবদ্ধ ভাবে যেগুলোকে আমরা দেখি, সেটা কোথাও অন্তর্নিহিত মিল বা অন্তমিল। তার বাইরে গদ্যে যে প্রকাশভঙ্গি, তারও একটা নিজস্ব ছন্দ থাকে। ছন্দ ছাড়া কোনো সৎ সৃজন হয় বলে আমি বিশ্বাস করি। রুদ্রং পত্রিকার প্রসঙ্গ এলো, এই রুদ্রঙের ইতিহাস বা কেন একটি নতুন পত্রিকা তুমি করতে গেলে, এটা যদি একটু বলো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, আমার খুব ভালো লাগার প্রশ্ন। আমি বারংবার এই প্রশ্নের অনেকবার উত্তর দিয়েছি, তারপরেও আমি আরো বহুবার এই প্রশ্নের উত্তর দিতে চাইবো, কেননা আমার মতো অগণিত যারা ছোট পত্রিকা সম্পাদনা করেন তাদের কাছে খুবই ভাবাবেগের জায়গা, একটা আবেগের জায়গায় প্রশ্ন। কেন একটি পত্রিকা করতে এলাম? আমি তো পত্রিকায় না করে পত্রিকায় লিখলেই পারতাম শুধু, তাহলে পত্রিকা করতে এলাম কেন? পত্র পত্রিকায় লিখলেই তো চলতো, বিভিন্ন কবি সভায় কবিতা পড়লেই তো চলতো, তাহলে পত্রিকা করতে এলাম কেন? আমার একটু পেছনে ফিরে যাই। এটা 2003 সালে রৌদ্রং পত্রিকার শুরু হয়, পথ চলা শুরু হয়। তারও আগে আমি একটি অন্য পত্রিকার কাজকর্মের সঙ্গে সম্পৃক্ত ছিলাম, অন্য আরেকটি সাহিত্য পত্রিকা। কিন্তু তারও বেশ কিছু আগে থেকে 90-এর দশকের শেষের দিকে আমি মানে ছোটখাটো পত্র পত্রিকায় লেখালেখি করছি। লেখা পাঠাই। আমার একটা খুবই খারাপ অভ্যেস হচ্ছে, আমি নিজে থেকে লেখা পাঠানোর আমার অভ্যেসটা মানে খুবই একটা জড়তা আজও আছে, খুব কুণ্ঠা আছে বলা যায়। নিজে থেকে আমি লেখা পাঠাতে পারি না প্রায়ই। মানে যারা আমাকে জানেন তারা প্রত্যেকেই জানেন, প্রচুর জন বিরক্ত হয়ে জন্য আমার উপর, কেউ কেউ ভুল ভাবে, দাম্ভিক অহংকারী ভাবে, এমনকি লেখা চাইলেও লেখা পাঠিয়ে ওঠা হয় না, কারণ আমি লিখি খুব কম। তো যাই হোক, তো এবার সেই সময়টায় আমার মনে হয়েছিল যে তরুণ মানে যারা নতুন কলম, সম্ভাবনাময় নতুন কলমদের জন্য একটা পরিসর থাকা খুব জরুরি। কেননা যেসব বাণিজ্যিক কাগজগুলি চোখের সামনে সেই সময় দেখতাম, তাতে দেখতাম সেই কিছু নাম ঘুরে ফিরে আসছে, কিছু পরিচিত নাম, যে নামগুলির ওজন আছে ধারে এবং ভারে কাটে, সেই নামগুলিই বেশ ঘুরে ফিরে আসে। এবং তার মধ্যে অনেক লেখা যা মন ছুঁতো না, সেরকম লেখাই বোধহয় তার নামটি লেখার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়তো, যে নামের, তার মানে লেখকের নামের ওজন। সেই জায়গায় কোথাও একটা ভেতরে জেহাদ কাজ করেছিল ভাবনার স্তর। মনে হয়েছিল তা কেন হবে, কেন কবির নাম কবিতার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে? কবিতার মানের চেয়ে গুরুত্বপূর্ণ তো কোনো কিছুই হওয়া উচিত নয়। সেই জায়গা থেকে মনে হয়েছিল একটা ছোট্ট প্ল্যাটফর্মও যদি আমি করতে পারি, যেখানে আমার একটি কবিতা থাকলো বা নাই থাকলো, শেষে একটি লেখা, অন্তত অন্তত 30-40 জনের 30-40টি ভালো উন্নত কবিতা তো রাখতে পারবো, দু একটি গদ্য, দু একটি ছোট গল্প, দু একটি নিবন্ধ তো রাখতে পারবো। সেই ভাবনা থেকে এই স্বাধীনভাবে একটি পরিসর, একটি উঠোন, একটি স্বাধীন মুক্ত ভাবে নিরপেক্ষ সাহিত্য চর্চার একটি পরিসর খুলে দেওয়ার ভাবনা থেকেই পত্রিকা করতে আসা। সেই জায়গা থেকে, এবং যেখানে পত্রিকা করার জন্য কোনো অসম্মানজনক, পত্রিকায় লেখার জন্য কোনো অসম্মানজনক শর্তে, কারণ এসব বহু দেখেছি, যে একটি মানে জুনিয়র একটি তরুণ মানে মেয়ে বা ছেলে বা মেয়েকে, একটি তরুণ বা তরুণীকে বলা হচ্ছে, বাহ এই তো তুমি বেশ লিখছো, তুমি দুটি লেখা দিও তো আমাদের পত্রিকায়। তারপরেই তাকে 10টি কপি পত্রিকা ধরিয়ে দেওয়া হচ্ছে, সেলসম্যানের মতো তাকে বিক্রি করতে হবে। কেন? এটা সে ভালোবেসে দুটি পত্রিকা বিক্রি করতেই পারে, একটি পত্রিকার পাশে থাকতেই পারে, কিন্তু লেখার পরে সে
সদ্য লিখতে এসছে বলে সে কৃতার্থ হয়ে গেল, সে ধন্য হয়ে গেল একটি পত্রিকায় লিখতে পেরে, why should one be obliged by writing on a magazine? আমার এটা একটা খুব খারাপ লাগার জায়গা ছিল। আমার মনে হয়েছিল এটা লেখকের অসম্মান হয়। সে মানে ক্ষুদ্র আমি তুচ্ছ নই, জানি আমি ভাবি বনস্পতি কবির ভাষায়, সেই জায়গাতে আমার মনে হয়েছিল আজও আমি নিরপেক্ষভাবে কোনো দিন কাউকে কখনো, আমার চরম শত্রুও বলতে পারবেন না, একটি পত্রিকায় লেখা ছেপে লেখককে একটি কপি কিনে নিতে বলেছি। আমি মনে করি লেখক কপি দেওয়া উচিত। অন্তত এটুকু সম্মান, সাম্মানিক যদি নাও দিতে পারি ছোট পত্রিকা, অন্তত লেখক কপি সৌজন্য সংখ্যা দেওয়া উচিত বলে আমি বিশ্বাস করি। আমি বহু ইদানিং কালে অনেক রকম সঠতা দেখতে পাচ্ছি, অনেক রকম প্যাচ পয়জার দেখতে পাচ্ছি এসব নিয়ে। সেজন্য স্পষ্ট এখন কোনো কোনো ক্ষেত্রে জিজ্ঞেস করি লেখা চাইলে, যেহেতু আমি প্রায় না চাইতে লেখা দেওয়ার উদ্দেশ্যে নেই, চাইলে জিজ্ঞেস করি যে লেখক সৌজন্য কপি দেওয়া হবে তো, এবং মনে করি আমি সেই জিজ্ঞেস করার অধিকারটুকু আমার থাকতে পারে, যেহেতু তারা চেয়ে লেখা নিচ্ছে। হ্যাঁ শোন, হ্যাঁ, অনেকক্ষণ আমরা কথার মধ্যে আছি, তোমার কয়েকটি কবিতা শুনিনি এখন একটু। আচ্ছা বেশ, আমরা লকডাউনের সময় নিয়ে কথা বলছিলাম, আমরা আর্ট ফর সোশ্যাল কনসার্নের কথাও বললাম। সেই প্রসঙ্গে একটি সাম্প্রতিক সময়ের কবিতা আমি পড়ব। খুব বেশি কবিতা বেছে রাখা বা আরেকটি প্রযুক্তিগত সমস্যাও আছে, যে ফোন দিয়ে আমি এই লাইভটি করছি সেই ফোনেই আমার সাম্প্রতিক সময়ের কবিতাগুলো রাখা আছে। তো ওই বাক্সের ওপর নিয়ে কাজ করলে, বাক্সে তালা দেওয়া থাকলে বাক্সের ভেতর ঢুকে সেগুলো বের করা যায় না, কিছু সমস্যার দিক আছে। যাই হোক, আমি একটি কবিতা পড়ছি যেটা লকডাউন চলাকালীন একটি ঘটনা আমাকে প্রচন্ড ভাবে নাড়া দিয়েছিল। সেটা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের জন্য যে ট্রেনের কথা বলা হয়েছিল, কিন্তু সেই সময় বাড়ি ফিরছিলেন খুবই মানসিক বিপন্নতা থেকে প্রচুর পরিযায়ী শ্রমিক, বাড়ি ফেরার রেল লাইন বরাবর ফেরার চেষ্টা করছিলেন। আমরা অনেকেই সবাই প্রায় জানি এই ঘটনা, যে বেশ কিছু পরিযায়ী শ্রমিক ক্লান্ত হয়ে রেল লাইনের উপর ঘুমিয়ে পড়েছিল, তাদের ওপর দিয়ে ট্রেন চলে যায়, পণ্যবাহী ট্রেন, এবং তারা বেশ কিছু জন পরিযায়ী শ্রমিক খুব যন্ত্রণাদায়ক ভাবে তারা ঘুমের মধ্যেই মারা যায়। তো সেই জায়গাটা, ঘটনাটি ঘটেছিল গত 25শে বৈশাখের আগের দিন। যাদের মনে আছে তারা নিশ্চয়ই মনে করতে পারবেন, 25শে বৈশাখের আগের দিন আমরা যেদিন কবি প্রণাম নিয়ে ব্যস্ত থাকার কথা, যে যেদিন আমরা রবি ঠাকুরের ভাবনায় আমাদের সারা দিনের যাপন থাকার কথা, সেই দিন কোথাও আমাকে সাংঘাতিক ভাবে নাড়িয়ে দিল। আমার রবি ঠাকুর এলো না, আমার এলেন না আমার লেখায় উঠে এসেছিল এই কবিতাটি। যখন আমি শুনলাম আমাদের রাষ্ট্র ব্যবস্থা বলছে যে ওদের ঘুমের দায়িত্ব আমরা কেন নেব, আমরা তো ট্রেন দিয়েছি তাদের আসার জন্য, পরিযায়ীদের জন্য, পরিযায়ী শ্রমিকদের জন্য, তাহলে ওরা যদি রেল লাইনে ঘুমিয়ে পড়ে তার দায় কেন রাষ্ট্র নেবে? এ কথা আমাকে এত মানসিকভাবে বিধ্বস্ত করেছিল, তার থেকে উঠে আসা একটি কবিতা, সেই দিনই লেখা, সেই লেখাটি আমি পড়ছি। কবিতার নাম তোমার ঘুমের দায়। শোনা যাচ্ছে? তোমার ঘুমের দায়, তোমার ঘুমের দায় রাষ্ট্র কেন নেবে বলো দেখি? কে তোমাকে বলেছিল এত এত পথ হেঁটে যেতে? ক্লান্তির আকাশ জুড়ে যত রুটি, আসলে তা মেকি, না হলে থাকতে বেঁচে এবং এখনো তুমি খেতে। তোমার হাঁটার দায় রাষ্ট্র কেন নেবে বলতে পারো? রাষ্ট্র তো দিয়েছে জান শ্রমিকের জন্য ভালোবেসে, তারপরও পায়ে হেঁটে ফেরার চেষ্টায় যদি হারো, তোমার প্রাণের দাম তোমার রক্তেই যাবে ভেসে। রাষ্ট্র তো আসলে এক অনুভূতিহীন ছায়াছবি, সে বোঝে ভোটের অঙ্ক, রাজস্বে প্রভূত তার প্রীতি। ভোটার তালিকা থেকে কয়েকটা নাম মুছে গেলে রাষ্ট্রের হবে না কিছু, পুষ্পবৃষ্টি হবে যথারীতি। অসামান্য, অসামান্য।
এই যে একটা ক্ষণ, একটা সময়কে ধরা থাকলো এই কবিতাটায়, এখান থেকে একটা ছোট্ট প্রশ্ন আসি, সেটা হচ্ছে আহ, এই চিরস্থায়ী কবিতা এবং ক্ষণস্থায়ী কবিতা, এইটার প্যারামিটার যদি বলি, এটা তোমার কাছে কি? মানে একটা আমি মনে করি সময়ের কবিতা, যেমন একটা ছোট্ট উদাহরণ দিই যে ঠিক ঠিক শঙ্খ ঘোষের প্রায় প্রবাদ হয়ে যাওয়া একটি কবিতা যমুনাবতী, এবং সেই হ্যাঁ কবিতাটার ইতিহাস শঙ্খ ঘোষ যখন তার বইয়ে লিখছেন, তখন সেটা একটা পার্টিকুলার ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু তৈরি, তিনি বলছেন। অবশ্যই কবিতা মানে ওই ঘটনাটি নয়, ওই ঘটনাটি একটা সূচনা বিন্দু মাত্র, কিন্তু সে অর্থে একটা সময় বা একটা পার্টিকুলার কালখণ্ডের বেসিসে লেখা কবিতা কি চিরস্থায়ী হয়, বা আহ, ক্ষণস্থায়ী আর চিরস্থায়ীর মাপকাঠিটা কি, আমি যদি বলি, বা ক্রাইটেরিয়াটা কি? খুব খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছো সোম। এরকম প্রশ্ন করার জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই, কারণ এই প্রশ্নটি অত্যন্ত উম, মননের স্তরে কবিতা না থাকলে, বোধের স্তরে না থাকলে এই প্রশ্ন উঠে আসে না। হ্যাঁ, এখানে এখানে যে ট্রানজিটরিনেস, যে উম, এবং যে ইটারনিটির কথা ধরা হয়েছে, যে প্রশ্নটি তুমি করেছো হুম। কবিতায়, কবিতা মানে আসলে আমি আমি আরো মনে একটু করি ছোট্ট যোগ করি, এই যে তুমি কিছুক্ষণ আগেই যে আর্টস ফর আর্টস সেক, এই যে আমরা রবীন্দ্রনাথের গানে দেখছি যে আহ, বাদল দিনের প্রথম কদম ফুল ঝরে যাবে, কিন্তু আমার যে গান সেটা বারবার ফিরে আসবে, বহিয়া বহিয়া আসিবে, ফিরিয়া ফিরিয়া আসিবে তরণী বহি তব সম্মান। তা এই যে এই যে সৃষ্টির অমরত্ব, এইটা কি একটা বিশেষ বিশেষ কালখণ্ডকে ধরে লেখা কোনো কবিতা অর্জন করতে পারে? এটা আমি জানতে চাইছি। ভালো প্রশ্ন। আমি হুম। একটি জায়গা থেকে ধরি, রবীন্দ্রনাথের কথা বললে আমি রবীন্দ্রনাথের জায়গা থেকেই বলি, সোনার তরী হুম। হুম। কবিতা হুম। থেকে। হুম। কবি বলছেন, ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরী, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। মানে আমার সৃষ্টিতেই ভরে গেছে, আর আমারই তার সেখানে জায়গা হবে না। হ্যাঁ। হ্যাঁ, মানে আমার নৌকাখানি আমার সৃষ্টি দিয়ে এতটাই ভরে গেছে যে আমার সেখানে জায়গা হবে তো। তাহলে আমি মনে করি পাঠকের কাছে ক্রিয়েশন ইজ মোর ইটার্নাল দ্যান দ্য ক্রিয়েটর। আমার নিশ্চয়। কাছে, আমার বোধের হুম। জায়গা থেকে, সেই হুম। জায়গায় সুকান্ত যখন লিখেছেন, আমি একটি সামান্য দেশলাই কাঠি। তো দেশলাই কাঠির এই যে কবিতাটি, দেশলাই কাঠি মানে একটি সামান্য স্ফুলিঙ্গ, কবিতাও আমার কাছে একটি স্ফুলিঙ্গ, যে স্ফুলিঙ্গ একটি দাবানলও সৃষ্টি করতে পারে, বা সে স্ফুলিঙ্গ নীরবে নিভেও যেতে পারে। এটার মধ্যে একটা খুব নির্নিমেষ একটা মানে অনির্দিষ্ট একটা অনিশ্চয়তার আবহ রয়েছে। কেননা জলে ঢিল পড়লে যে আবর্ত হয়, আমার মনে হয় কবিতার সৃজনও মনের প্রেক্ষিতে, অন্তর্লীন প্রেক্ষিতে, ভাবনার অনুরণনের ঢিল পড়লে যে আবর্ত ওঠে, যে রেজোনেন্স, সেই আবর্তের যে ছড়িয়ে পড়া, এবার সেই আবর্তটা কখনো একটি ছোট ভাবনার আবর্ত অল্পেই মিলিয়ে যায়, কখনো কোন একটি সামান্য ঘটনা থেকে উঠে আসা কবিতা এমন ভাবে চিরস্থায়ী বোধের জায়গায় গিয়ে পৌঁছয় যে তা বিশ্বজনীন, সর্বজনীন চেতনাকে ছুঁয়ে যায়, এবং কবি চলে যান, লেখার প্রেক্ষিত চলে যায়, কিন্তু লেখাটি ইট ইট গেইনস ইটস ইটারনিটি। একদম। এই যেমন একটি কবিতার উত্তরণটাই কথা আমি বোধহয় শঙ্কুবাবুর একটি সার্থকতা। কবিতার কথা তুমি বলি, হুম। শঙ্কুবাবুর একটি কবিতার প্রেক্ষিত বলি, হুম। বাবরের প্রার্থনা সবাই পড়েছে, সবাই পড়েছে। একদম। ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক। আমি যখন প্রথম পড়েছিলাম কবিতাটি আমি মুগ্ধ হয়েছিলাম, তারপরেই আমাকে ছুঁলো এই ভাবনা যে কিভাবে একটি ভাবনার উপর আরেকটি ভাবনার ছায়া এসে পড়ে কবিদের মনে। আমরা চার্লস ল্যাম্বের নাম জানি। চার্লস ল্যাম্ব একজন বিখ্যাত ইংরেজি সাহিত্যিক। তার ড্রিম চিলড্রেন বলে একটি, এসেজ অফ ইলিয়াড, ড্রিম চিলড্রেন বলে একটি অসাধারণ লেখা রয়েছে। তাতে ল্যাম্ব দেখাচ্ছেন যে তার
না জন্মানো সন্তানরা, তার প্রেমিকার থেকে না জন্মানো সন্তানরা, তারা কি করছে তাদের ছবি তিনি দেখাচ্ছেন সেই গল্পে। এগুলো হচ্ছে তার সাবকনসিয়াস ডিজায়ার্স এন্ড মানে ল্যামেন্টিং, হ্যাঁ, উইশেস, আনফুলফিলড ডিজায়ার্স। তো অপূর্ণ ইচ্ছেগুলো যেন তার সন্ততির রূপ নিয়েছে। তো আমার সন্ততি স্বপ্নে থাক, এই ড্রিম চিলড্রেনের রেজোনেন্স আমার মনে নিয়ে এলো, ছায়া নিয়ে এলো। তো সেই জায়গাটা আমার মনে হয় যে কবিতার যে ভাবনার ছায়া, তা কখনো কবির অনুভবের একটি নির্দিষ্ট জায়গা থেকে স্ফুরিত হলেও সার্বিকভাবে আমার মনে হয় সমগ্র কাব্যপ্রেমী, সংস্কৃতি মানে সাহিত্যপ্রেমী মানুষের, পাঠকের চেতনাকে সার্বিকভাবে চিরস্থায়ী ভালো লাগার জায়গায় নিয়ে যেতে পারে, এটা আমার বিশ্বাস। রবীন্দ্রনাথই যেমন একটা গানে বলেছেন, ক্ষণকালের আভাস হতে চিরকালের স্তরে। এই চিরকালীনতায় উত্তরণটাই বোধহয় সার্থকতা। একটা একটু অন্য, একদম শেষ দিকে আমরা চলে এসেছি, একটা একটু অন্য প্রসঙ্গ ছুঁয়ে যাই। সেটা হচ্ছে এক্ষুনি যে সোনার তরীর কথা বললে, যে আমার সোনার ধানে সেই পরমের নৌকো পূর্ণ হয়ে গেছে, কিন্তু আমার জায়গা নেই। এখানে বেসিক্যালি যেটা হচ্ছে, আমার ক্রিয়েশন এবং ক্রিয়েটার, এই দুটোকে দুটো পার্সোনাকে আলাদা করা হচ্ছে। এবং একটা এবং টি.এস. এলিয়ট যেটা বলছেন যে যে মানুষটি লিখছেন এবং যে মানুষটি ব্যক্তি জীবনে বাঁচছেন, এই দুজন আলাদা মানুষ। তা এই কথাটা নিয়ে অনেক দ্বিমত থাকে, কারণ আবার আরেকটা ভাষ্য আছে যেখানে বলছে লেখক, পাশ্চাত্যেই বলা হচ্ছে, লেখক হচ্ছেন একজন অশরীরী আত্মার মতন, যিনি বিভিন্ন পার্সোনায় প্রবেশ করেন। তাহলে তুমি কোন মতটা সমর্থন করো, যে লেখক যিনি লিখছেন বা কবি যিনি কবিতা লিখছেন, তার ব্যক্তি জীবন কি পুরোপুরি অপ্রাসঙ্গিক, নাকি ব্যক্তি মানুষটাও কখনো কখনো বা অনেক সময়ই কবিতায় প্রতিফলিত হতে পারেন? আমরা কবিতা পড়ার ক্ষেত্রে আমরা কি ব্যক্তি মানুষটাকে মনে রাখা উচিত আদেও, নাকি কবিতার পার্সোনাটাই মূল? এখানে প্রশ্নটি খুবই ডেলিকেট, খুব সূক্ষ্ম ভাবনার একটি প্রশ্ন, খুব সূক্ষ্ম জায়গার ধরার চেষ্টা করেছে সৌম, খুব ভালো প্রশ্ন। এবং এখানে যে প্রশ্নটি প্রথমে উঠে আসে সেটা হচ্ছে whether personal element is predominant in a poet's thinking, মানে poet's thought, মানে ব্যক্তিগত যে ভাবনা, ব্যক্তি কবির ভাবনা কি গুরুত্বপূর্ণ, মানে কবিতা কি তার পার্সোনাল এলিমেন্ট, তার ব্যক্তিগত চেতনার প্রতিফলনই সর্বদা, তার নিজস্ব জীবন দর্শন, তার নিজস্ব বোধ, নাকি কবি একটা বলি, এই বারবার আমি রবীন্দ্রনাথেই ফিরে আসি। রবীন্দ্রনাথের একটা গান নিয়ে আমরা শুনতে শুনতে যদি তার কবে লেখা হয়েছিল, সেই সময় কবির জীবনে কি ঘটছিল, তাহলে তো আমরা ঠিক গানের যে বহুমুখী মাল্টি ডাইমেনশনাল যে অভিঘাতটা, সেটা পাবো না। সেরকম কি আমাদের কবিতার, যখন একটি কবিতা বা একটি লেখা পড়ছি, তার একটি পার্সোনাকে দেখছি, আমাদের কি কবিকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে দেখা উচিত, নাকি আমাদের কবির ব্যক্তিগত পার্সপেক্টিভটাকেও কিছুটা মাথায় রাখা উচিত? এইটা বলছি। কবি নিজেই বলেছেন কবিকে খুঁজো না তার জীবন চরিত্রে, একদম সবাই জানেন। আমি একটি অন্য কথা বলি। আমার একটি কবিতার লাইন, কবিতা শুরু হয়, এক মানুষেই অনেক মানুষ থাকে। তো আমার একটি কবিতার লাইন, আমার সব কবিতা আমার স্মৃতিতে থাকে না, আমাকে দেখে পড়তে হয়। মানে আমার প্রচুর, মানে অনেক প্রিয় কবিদের কবিতা স্মৃতিতে থাকে, আমার ভালো লাগা প্রচুর কবিতা স্মৃতিতে থাকে, কিন্তু নিজের কবিতা খুব কম সংখ্যকই স্মৃতিতে থাকে। তো যাই হোক, একটি কবিতার প্রথম লাইনটা মনে পড়লো, এক মানুষেই অনেক মানুষ থাকে। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে কবি বা অক্ষর জীবী যিনি অক্ষর সাধনার সঙ্গে যুক্ত, তিনি তার নিজের ভাবনার স্তরে, আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে, আমি চোখ মেললাম আকাশে, জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললাম সুন্দর,
সুন্দর হলো সে, কবি বলেছেন। হ্যাঁ, তো আমার চেতনার রঙে পান্না হলো সবুজ। কি আশ্চর্য কথা, পান্না তো আগেই সবুজ ছিল, পান্না পান্না তো এমনিই সবুজ, কিন্তু আমার চেতনার রঙে সবুজ কবি বললেন কেন? তার মানে আমার চেতনা দিয়েই আমি পান্নাকে সবুজ দেখি, তাই পান্না সবুজ। আমার অত্যন্ত প্রিয় মানুষটি অত্যন্ত সাধারণ দেখতে হলেও তাকে আমার সুপুরুষ লাগে, আর আমি যাকে সহ্য করতে পারি না, সে যত কন্দর্পকান্তি হোক না কেন, তাকে আমার অত্যন্ত খারাপ দেখায়। তাহলে সবটাই ইট অল স্টেজ হিয়ার, সবটাই আমাদের বোধ এবং চেতনার স্তরে থাকে। সেই জায়গায় একজন কবি চেতনার স্তরে যখন একটি নারীর কলমে লেখেন, আমি একটি ঋতুমতী নারীর কলমে লিখছি তার ঋতুকালীন যন্ত্রণার কথা, তখন আমি তো একটি ঋতুমতী নারী নই, তার প্রকৃত যন্ত্রণা আমি কখনো অনুধাবন করতে পারবো না, বায়োলজিক্যাল কারণেই পারবো না। কিন্তু তার অসুখের দিনগুলির সময়ের তার যে কষ্ট, তার যে মনের যে বিক্ষেপ, তার যে ভাবনার যে স্তর, সেটাকে ছোঁয়ার চেষ্টা করা, সেটাও কোথাও সমানুভূতি, সেটাও কোথাও এমপ্যাথাইজ করা, সেটা আমার মনে হয় একটি কাব্যিক চেতনারই দিক। কোথাও একজন রিটায়ার্ড বাবার অনুভূতির জায়গায় গিয়ে দাঁড়ানো, যে একজন পেনশনার রিটায়ার্ড বাবা তার ছেলেকে হাত ধরে আঙুল ধরে বড় করে তোলা ছেলেটিকে যেভাবে মুহূর্তে মুহূর্তে আস্তে আস্তে বদলে যেতে দেখছেন, তার মূল্যবোধের যে অবক্ষয় দেখে যন্ত্রণায় রক্তক্ষরণ হচ্ছে তার হৃদয়ে প্রতিক্ষণে, সেই অনুভবটি ধরতে পারাও সেই একই তরুণ কবিরই কাজ। খুব সুন্দর, খুব সুন্দর। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এবার তোমার প্রিয় কিছু কবির কবিতা যদি তুমি পাঠ করো, একটু শুনি। আমি আমার কয়েকটি প্রিয় কবিতা আমি পড়ব। কয়েকটি প্রিয় কবিতা মানে আমি তেমন ভাবে বেছে রাখতে পারিনি, কিন্তু শঙ্খ ঘোষের ফলক নামে একটি কবিতা আমি পড়ব, সেটা দিয়ে শুরু করছি। আমি তিন চারটি প্রিয় কবির একটি একটি করে কবিতা পড়ব। শঙ্খ ঘোষের ঘুম লেগেছে হৃৎকমলে বলে একটি কাব্যগ্রন্থ থেকে আমি কবিতাটি পড়ছি। তিনি আমাদের অত্যন্ত শ্রদ্ধার মানুষ। এই সময়ে যারা আমাদের আমাদের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব কবিতার জগতের, সেই মানুষটির কবিতা দিয়েই আমি প্রিয় কবির কবিতা শুরু করছি। হলো, বিলাপের ভার নিয়ে জেগে উঠছে এই সকালবেলা কবরখানার ওপর। কেউ কেউ ফেলে রেখে গেছে ক্রিসেন্থিমাম, তাদের পায়ের চিহ্নে ছেঁড়া পালক। ছেড়ে দিতে দিতে অনেক দূর চলে গেছে তারা, যেখানে কোনো ধ্বনি নেই তাই ছাইও নেই। ভয় পেতে পেতে তারা মিলিয়ে গেছে হাওয়ায়, যেখানে ডানা নেই তাই রক্তও নেই। আর এই তো এখানে ভাঙা সিমেন্টের ওপর নেমে আসবে শুকনো ঠোঁট তার আগে। কাল রাত্রিবেলার বিশ্বাসের কথা ভাবি ভাবি, এই বা কি কম, এই যে বর্ষার ফলক নিয়ে বেঁচে থাকা। আমি এবারে কালীকৃষ্ণ গুহর একটি কবিতা পড়ব। আমাদের অনেকেরই খুব প্রিয় কবি তিনি। আমি কবি কালীকৃষ্ণ গুহ আমার অত্যন্ত শ্রদ্ধার কবি, তার বৃষ্টির দিনে ভ্রমণ নামক কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা পড়ছি। কবিতা পাপ পুণ্য। ও নদী, কুল কিনারাহীন অশান্ত সমুদ্র বহন করো, মানুষের অতিকায় জীবনের পাপ বহন করো
সূর্য প্রণামের জন্য অবনত মানুষের পুণ্য, ও হাওয়া সমস্ত পাপ পুণ্য মিলিয়ে দাও। ওই একটা অচেনা হাত অতি ধীরে কড়া নাড়ছে দরজায়, তার জন্য আসন পাততে হবে, তার জন্য অনেক উপবাস আর তর্ক আর ধ্বনি পার হয়ে এসেছি। এবার পড়ব আমার আর এক অত্যন্ত প্রিয় কবি পিনাকি ঠাকুর, যিনি আর আমাদের মধ্যে নেই। আমার অত্যন্ত শ্রদ্ধা, সৌভাগ্য এবং শ্লাঘার বিষয় যে আমার সাম্প্রতিকতম শেষতম যে কাব্যগ্রন্থটি তার হাত দিয়ে প্রকাশ হয়েছিল, তার হাত দিয়ে জীবনানন্দ সভাঘরে প্রকাশ হয়েছিল, এবং ঠিক তার 11 দিন পরে তিনি চলে গেলেন। এটা মানে খুবই বেদনার মানে আমার স্মৃতি, এবং আমার ভালো লাগার জায়গা এটুকুই যে আমার মতো তুচ্ছ একজন অক্ষরকর্মীর একটি কবিতার বই তার হাত দিয়ে প্রকাশ হওয়ার, এবং আমি যে কবিতার বইটি থেকে কবিতাটি পড়ছি সেই কবিতার বইটিও তিনি আমাকে, আমি জানি না দেখা যাবে কিনা, তিনি আমাকে উপহার দিয়েছিলেন। আরেকটু কাছে, হ্যাঁ এই তো দেখা যাচ্ছে, একদম বইমেলা 2018। সেই বইটি জীবন বেঁধেছি হাত বোমায়, এই কাব্যগ্রন্থটি অনেকেরই জানে। জীবন বেঁধেছি হাত বোমায় কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা পড়ছি। কবিতার নাম ঝুপ ঝুপ্পুস। ক্যালেন্ডারে আষাঢ় নামে বৃষ্টি নেই, মাথার ভেতর রোদ ঝমাঝম হুলস্থুল, হায়রে মালেক 3rd ডিগ্রি সৃষ্টিকেই, কালকে থেকে খুলছে আবার মেয়ের স্কুল, সামার স্পেশাল ট্রেন চলে যায় দার্জিলিং, এমনি বরাত কলের জলও বাড়ন্ত, ডাকের পিয়ন পত্র দিলেন ট্রিরিং রিং, প্রজাপতির কার্ডটা অসাধারণ তো, বিয়ের সাজে সাজায় তাকে পার্লার, বিয়ের সাজে সাজায় তাকে এ পার্লার, বৃষ্টি যদি ধেবড়ে দিত বিন্দি তার, ম্যাগ দে পানি দে, ম্যাগ দে পানি দে হে আল্লাহ, কাবুল থেকে বর্ষা আসুক কান্দাহার। অসাধারণ। এবার আমি পড়ব আমার অত্যন্ত প্রিয় কবি শিবাশিস মুখোপাধ্যায়। তিনি 90 দশকের আমাদের অগ্রজ কবিদের মধ্যে আমার অত্যন্ত একজন প্রিয় কবি। তো তিনি ব্যক্তি মানুষ হিসেবেও আমি খুব অন্তর থেকে আমার আত্মজন বলে তাকে মনে করি। তার একটি কবিতা পড়ছি। এই কবিতাটি বহু শ্রুত, তবুও এই কবিতাটি এত টানে যে এই কবিতাটি প্রায় মিথ হয়ে গেছে আমাদের কাছে শিবাশিসদার কবিতার মধ্যে। আমি তার শ্রেষ্ঠ কবিতা সংকলন থেকে পড়ছি, দেশ থেকে যে তার প্রকাশিত হয়েছিল, দেশ পাবলিশিং থেকে শ্রেষ্ঠ কবিতা, তার থেকেই পড়ছি একটি কবিতা, স্কুল অফিস ছাপাখানা কাব্যগ্রন্থের। কবিতার নাম যারা লেখি। আমি লিখেছি সংসার, আমি লিখেছি শাস্ত্র, আমি যেমন লিখেছি ক্লিন্টন, আমি তেমনি লিখেছি কাস্ত্র, আমি লিখেছি ফুটপাত, আমি লিখেছি সস্তা পর্ণ, দেখো এপাশে লিখেছি অর্জুন আর ওপাশে লিখেছি কর্ণ, তুমি দুটি পাশ ধরে টানতেই আজ বেঁধে গেল ঘোর যুদ্ধ, আমি তবুও লিখিনি চুরমার, আমি তবুও লিখিনি ক্রুদ্ধ, আমি কখনো লিখিনি কেরোসিন আর পোড়া শরীরের নন্দন, শুধু প্যাথোজ লিখেছি বেহালায় আর মঞ্চে মিলেছে ক্রন্দন, আমি লিখেছি সাগর সৈকত, তাতে লিখেছি প্রচুর বিকিনি, আমি লিখেছি অবাক পৃথিবী, সেলাম লিখতে শিখিনি। অসাধারণ, অসাধারণ।
আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। একদম তোমার কাছে শেষ যে জিনিসটি জানতে চাইবো যে এই আলোক পৃথিবী পত্রিকার সঙ্গে তোমার এবং আলোক পৃথিবীর সম্পাদক বন্ধু শুভদীপ সেন শর্মা, তার সঙ্গে তোমার যোগাযোগ যদি অল্প করে বলো, কিভাবে সম্পর্ক, কিরকম, কিভাবে হলো? এটা খুবই আমার কাছে একটা ভালো লাগার বিষয়, বলতে পেরে ভালো লাগছে, কারণ এরকম বলতে পারার সুযোগ হয় না। কেননা শুভদীপকে অনেকেই জানে। শুভদীপ যথেষ্ট ভালো কাজ করছে, তার কাজের সুবাদেই এখন যথেষ্ট আমাদের লেখালেখি পরিসরে পরিচিত নাম। নিজে একজন যথেষ্ট সম্ভাবনাময় কবি, শক্তিশালী সম্পাদক, এবং তার চেয়েও রুচিশীল একজন যত্নশীল এবং রুচিশীল প্রকাশক। সেই জায়গা থেকে আমি শুভদীপকে স্নেহ করি, যেমন পাশাপাশি শ্রদ্ধাও করি, কারণ ছোটদেরও তো মানুষ তার কাজের জন্য শ্রদ্ধা করে। তো শুভদীপ সঙ্গে পরিচয়, মানে শুভদীপকে আমি চিনতাম না, শুভদীপ আমাকে চিনতো কিনা, আমি তেমন কেউ নই চেনার মতো, শুভদীপ আমাকে চিনতো কিনা তাও আমি জানি না। কিন্তু শুভদীপের তরফ থেকেই যোগাযোগটি আসে। কাটোয়ায় যে লিটল ম্যাগাজিন মেলা, একটা অনেক পুরনো সময় হয়তো হতো, মাঝখানে কোথায় দীর্ঘদিন বন্ধ ছিল, ওদের কিছু বন্ধু এবং অগ্রজ অনুজ সহযোদ্ধাদের উদ্যোগেই শুরু হয় আবার করে, এবং দারুণ রমরমিয়ে শুরু হয়। তার যে উচ্ছ্বাস এবং আবেগ, সেই আবেগের অনুরণন থেকেই ওরা আমায় ডেকেছিল, রোদ্রং পত্রিকাকে মূলত ডেকেছিল, এবং পত্রিকার সম্পাদক হিসেবে আমাকে ডেকেছিল কবিতা পাঠের জন্য এবং পত্রিকা নিয়ে উপস্থিত থাকতে। সেই জায়গায় থেকেই বোধহয় বছর 3 আগে আমার সঙ্গে ওর আলাপ। আর তার বাইরে শুভদীপের কাছে যা শুনেছি, ও রোদ্রং পত্রিকাকে জানতো, এবং ও যেহেতু নিজে প্রচুর পড়াশোনা করে, ও রোদ্রং পত্রিকার নিরপেক্ষ সাহিত্য চর্চার মানে যে কাজকর্ম ধরন ধারা, তার সম্পর্কে শ্রদ্ধাশীল ছিল আগে থেকে। সেই জায়গা থেকে একটা পরিচয় গড়ে ওঠে, এবং কিছুদিনের মধ্যেই আমাদের মধ্যে মানে প্রায় একটা বন্ধুতাই গড়ে ওঠে। কখনো ও আমায় কাকা বলে, আমি ওকে কাকা বলি, কখনো ও আমায় ভাইপো বলে, আমি ওকে ভাইপো বলি, কখনো মানে ও হয়তো আমার ভাইয়ের মতোই, সকলেই জানে, এখানে এলে বহরমপুরে হয়তো আমার কাছে এসে কখনো উঠলো বা একটু আমরা আড্ডা দিলাম, আমি কাটোয়া গেলে অবধারিত ভাবে ওর বাড়িতে হয়তো গেলাম। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কথা এই প্রসঙ্গে না বললেই নয়, সেটা হচ্ছে কাটোয়ায় যে একটা অসাধারণ লিটল ম্যাগাজিন আর্কাইভ, একটা লাইব্রেরি, ওর প্রায় একার উদ্যোগে ও চালিয়ে যাচ্ছে, যেটা আমার কাছে একটা অনন্য উদ্যোগ। এবং আমি মানে অবাক হয়েছিলাম, প্রকৃত অর্থে অবাক হয়েছিলাম, এবং ও আমার ছবিও নিয়েছিল, সেটা আমি জানতাম না। যখন আমি এক মনে বই দেখছিলাম, আমি এবং কবি সুমিরন ঘোষ আমরা গিয়েছিলাম এক সময় সেখানে, এবং আমি দেখে আশ্চর্য হয়েছি যে এত অল্প বয়সের একটি ছেলে কি করে এত নিবেদিত প্রাণ হতে পারে সাহিত্য নিয়ে, যে এ তো শুধুমাত্র লাভের লোভ, শুধুমাত্র বাণিজ্যিক স্বার্থ থেকে এই অনুশীলন, এই নিষ্ঠা আসতে পারে, আমি বিশ্বাস করি না। সেই জায়গা থেকে আমার মানে স্নেহ ওর নিজের গুণের জায়গা থেকে, ওর যোগ্যতা দিয়েই ও আমার স্নেহ আদায় করে নিয়েছে, অর্জন করে নিয়েছে, এবং এখন সম্পর্কটা প্রায় এক্সটেন্ডেড ফ্যামিলির মতো। আমি মানে আমার মানে কি বলবো, বড় ধরনের পরিবারের অঙ্গ হিসেবেই ওকে ভাবি, আন্তরিক ভাবে যে কোনো সময় স্বচ্ছন্দে মেলামেশা করি। শুভদীপ সম্পর্কে এটুকু। একদম। আর আলো পৃথিবী পত্রিকা আমার চোখে, আলো পৃথিবী, আরেকটি কথা বলবো, আলো পৃথিবী পত্রিকা আমার চোখে একটি অত্যন্ত উন্নত পত্রিকা। আলো পৃথিবীর মতো কাগজে লিখতে পারার সুযোগ আমার এসেছে, এটা আমার কাছে সৌভাগ্য। এবং আলোক পৃথিবীর এই অতিমারী পরিস্থিতিতে যে ব্লগটি আলোক পৃথিবী করেছে, সেটি অত্যন্ত উল্লেখযোগ্য একটি কাজ। এবং যে আবার আরেকবার শেষে উল্লেখ করি যে আলোক পৃথিবীর যে পিডিএফ পূজা সংখ্যা হরষে বিষাদে, সেটি আপনাদের স্ক্রিনে আসছে, সংগ্রহ করবেন। এই অর্থ দুস্থ শিশুদের ত্রাণের কার্যে নিয়োজিত হবে,
এবং স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে পেমেন্ট ডিটেলস পাঠিয়ে দিলেই সঙ্গে সঙ্গে আপনারা সংখ্যাটি পেয়ে যাবেন। আমি শুরু করেছিলাম তোমার মায়াঘোর কবিতাটির থেকে, এবং প্রায় 1 ঘন্টা 20 মিনিট এখন যাচ্ছে আমরা একটি মায়াঘোরের হয়ে গেল না? সব হ্যাঁ আমরা ভাবছিলাম কি করে করব, এতটা সময় হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ, বলবো, কি করে সময়টা একদম আটটায় কেটে গেল না? একদম মানে এই সেই অসম্ভব। মায়াঘোরের খুবই খুবই মধ্যেই কেটে দক্ষ গেল আর কি। সঞ্চালক যে আমাকে দিয়ে এত কথা বলাতে পারবে। আমি এখন আমার ব্যক্তিগতভাবে আমি তোমাকে আমার প্রণাম জানাই, ভালোবাসা জানাই। শুভদীপ আমার বন্ধু, শুভদীপকে অনেক ধন্যবাদ জানাই এই সন্ধ্যাটা আমাকে উপহার দেওয়ার জন্য। এবং দর্শকদের, শ্রোতাদের যারা ছিলেন পুরোটা, আবার আমিও আগামীতেও শুনবেন, দর্শকদের সকলকে সকলকে প্রণাম কৃতজ্ঞতা জানাই। জানাই, ধন্যবাদ জানাই যে তারা হুম, এতক্ষণ ধৈর্য ধরে যে কিছুজন দর্শক এখন দেখলেন বা যারা হয়তো সময়ভাবে এখন দেখতে পারেননি পরে দেখবেন, তাদের সকলকে শ্রদ্ধা, আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আমার মতো খুবই নগণ্য একজন মানুষের এতক্ষণ আড্ডা, এতক্ষণ কথা বলা আপনারা সহ্য করলেন, দেখলেন, উৎসাহ দিলেন, প্রশ্রয় দিলেন। আমারও আমার কাজ মুখবন্ধটুকু করা ছিল, কিন্তু আমিও বেশি মুখ বন্ধ রাখতে পারলাম না। এর কারণেও সকলের কাছে ধন্যবাদ। আমাদের আরো অনেক আড্ডা হবে, এটা তো সবে শুরু হলো। আজকের মতন শুভরাত্রি, নমস্কার সকলকে।